আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা দেখছেন সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে নিয়মিত আয়োজন, এবং আজকে আমাদের ক্লাস হচ্ছে স্পেশাল। এবং স্পেশাল ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে রিডিং, যেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই মাথা ব্যথা, কারণ আমরা রিডিং বুঝি না। এটা নিয়ে কিন্তু অনেক রকম নানান রকম পেরেশানিতে আমাদেরকে পড়তে হচ্ছে, কারণ রিডিং বুঝি না বলে লিসনিং বুঝি না, স্পিকিং করতে পারি না, রাইটিং করতে পারি না। এবং আজকে রিডিং সলভ করার জন্য, রিডিং এর টিপস ট্রিক্স এগুলো জানার জন্য, কিভাবে রিডিং এর লম্বা লম্বা সেন্টেন্সের রিয়েল সেন্স বের করা যায় সেগুলো বোঝার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন, সবার পরিচিত এক সময়কার ওয়ার্ল্ড রেকর্ড স্কোরার, যিনি ছিলেন আইবি এর এক্স লেকচারার এবং বুয়েট থেকে যিনি পাশ করা এবং দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে রিডিং এর গুরুত্ব নিয়ে যিনি কথা বলছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন, সবার পরিচিত সাইফুরসের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রহমান খান স্যার আজকে আছেন আমাদের সাথে। এবং এটা আমাদের নিঃসন্দেহে একটা সৌভাগ্য যে স্যারের ক্লাস পাচ্ছি আজকে। এবং আজকে রিডিং নিয়ে যাদের যত রকম প্রবলেম আছে, যারা যেই জিনিসটা যেটাই বুঝতে পারছি আমরা, আজকে কিন্তু আমরা কমেন্ট বক্সে লিখে ফেলবো স্যারের কাছ থেকে সরাসরি বুঝে নেওয়ার জন্য ভালো করে। এবং স্যার আছেন আমাদের সাথে, চলেন স্যারের সাথে একটু কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। বিশেষ করে আজকে একটু ধৈর্য ধরে ক্লাসটা করলে যে মেইন সমস্যা যেটা বাংলাদেশের, যে বড় বড় বাক্য বড় বড় বাক্য যে আমরা বইয়ের বাক্য বুঝি না, যে ইংলিশ মানে স্পোকেন শেখানোর বা ওই নর্মাল সেন্টেন্স, এটা সবাই অনেকেই পড়াচ্ছেন, সুমন স্যারও এক্সপার্ট। তো মেইন হলো যে এবং বাইরে তোমরা যারা ভর্তি পরীক্ষা এক সময় দিবা, চাকরির পরীক্ষা, রিটেন, এই যে বড় বড় ট্রান্সলেশন আসে, বড় বড় বাক্য, প্যাসেজ, রিডিং স্কিল, এমনকি ইংলিশে অনার্স মাস্টার্স তারাও রিডিং স্কিল নিয়ে সমস্যা সবারই। এবং এটা কিন্তু শুধু ছাত্ররা না, বড় বড় অফিসার, প্রফেসর, ডাক্তার দিয়ে সবার। তো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা একটু মন দিয়ে করলে, যারাই করো, যতক্ষণই একটু মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি গ্যারান্টি দিচ্ছি যারা শুনতেছো, গত 17 বছর 15 বছরে যা না তোমার ইংলিশ নিয়ে তোমার কনসেপ্ট যা হয়েছে, আজকের আগামী 1 ঘন্টা 1.5 ঘন্টায় পুরো অনেক কনসেপ্ট বদলায় যাবে, তোমার উপকার হবে, তোমার সামনের জীবনে অনেক কিছু সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য শোভন, তাহলে শুরু করা যাক নাকি? স্যার আমি হচ্ছে আজকে নাম্বার 1 স্টুডেন্ট, এবং আজকে আমি খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবো। এবং আমি জানি যারা উপস্থিত আছেন আপনারা সবাই খুব সিরিয়াসলি ক্লাসটা আজকে করবেন, কারণ আজকে থেকে আপনি একটা ডিফারেন্ট সেন্স পাবেন অ্যাবাউট রিডিং। আর বিশেষ করে যারা বিসিএস, ব্যাংক জব এবং আইএলস নিয়ে যারা খুব বেশি ডিফিকাল্টির মধ্যে আছেন, যে আইএলস এর এত লম্বা লম্বা কেমব্রিজের প্যাসেজের সলভ করতে পারে না, এই সেন্সটা বুঝে নিব আজকে স্যারের কাছ থেকে আমরা। এবং কমেন্টে যার যে ফিলিংস হচ্ছে, যে জিনিসটা আমরা বুঝতে পারছি এবং বুঝতে পারছি না, সেগুলো স্যারের সাথে শেয়ার করবো। তাহলে স্যার আমরা প্রথমে কোন ওই যে চাকরির পরীক্ষায় প্রিলির পরে যে রিটেন হয়, রিটেনও বা আইবিও যেসব পরীক্ষা নেয়, বড় বড় বাক্য বা অনেকের, আরেকটু ধরাই দিচ্ছি, অনেকের সমস্যা স্যার আমি বানিয়ে বানিয়ে লিখতে পারি না, বা টিভির ইংলিশ বুঝি না, এই যে এই বিবিসি সিএনএন বুঝি না, সবকিছু কারণটা কি, সমাধান কি, ইনশাআল্লাহ আজকে 1.5 ঘন্টায় অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করতেছি একটা সেন্টেন্স। আর যারা দেখতেছো, তোমার যদি এই ফ্যামিলির অন্য মেম্বার থাকে তাদেরকেও দেখাও, আবার একটু তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, আর তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনেও দেখতে পাচ্ছ, বিগ প্রোডাক্টিভিটি গেইনস রেজাল্টেড। এটা হলো আইএলটিএস এর একটা রিডিং প্যাসেজের একটা সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স। একটা চ্যালেঞ্জ বলে দেই, গত 6 বছরে এই সেন্টেন্সটা আমি বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে, রেডিওতেও, আবার ক্লাসে তো আছেই, আবার পেপারও আমরা দিচ্ছিলাম। মানে এই বাক্যের প্রায় 200 রকমের মিনিং আসছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিকভাবে এখনো পারেনি, বড় বড় অফিসার প্রফেসররা। তো আমরা একটু মন দিয়ে করো। তো হ্যাঁ শোভন, এটা তো স্ক্রিনে আসছে তাই না? বিগ প্রোডাক্টিভিটি গেইনস রেজাল্টেড, এই বাক্যটার অর্থ কি? এটা কিন্তু সবই পরিচিত শব্দ। এবং আরেকটু বলে দিই, যাদের হাতের কাছে ডিকশনারি আছে অথবা মোবাইল ডিকশনারি, হ্যাঁ ওই ডিকশনারিরও হেল্প নাও, বা তোমার চেনা জানা যারা সিনিয়র বা যারা যারা ইংলিশ ভালো করে সবারই সাহায্য নাও। আমরা এখন একটু মন দিয়ে করা হচ্ছে। এখন আমি এই বাক্যটার অর্থ, এখন সময় বাঁচানোর জন্য আমি প্রথমে একটু ভেঙে ভেঙে ধরে দেই। শোভন, বিগ, বিগ মানে কি? এটা তো সবাই জানি, সবচেয়ে সহজ একটা ওয়ার্ড। বিগ মানে হলো বড়, বড়, এটা তো সবাই পারে। এখন যারা ভিউয়াররা, এখানে একটা ওয়ার্ড আছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি এই
শব্দটাও অনেকেরই পরিচিত। এইটার অর্থ কি সবাই একটু কমেন্টে আনসার দাও, বাংলা অর্থটা কি? দরকার হলে মোবাইল থেকে নাও বা ডিকশনারি থেকে নাও, সাহায্য নিয়ে। প্রোডাক্টিভিটি, শোভন কে কি আনসার দেয় একটু বইলো যে প্রোডাক্টিভিটি এইটার বাংলা অর্থ কি? প্রোডাক্টিভিটি দেখো তো কে কি উত্তর দেয়, যে দুই একটা। প্রোডাক্টিভিটি এটার বাংলা অর্থ কি? আর বাংলা অর্থ যে পারবে না, তখন এইটার নাউন না ভার্ব না কি এইটা পারাটাও কিন্তু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, প্রোডাক্টিভিটি অর্থ কি? যার যেটা মনে হয়, যতটুকু জানা আছে এখান থেকে লেখো, অথবা দু একজন কমেন্ট বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। উৎপাদনশীলতা, নুসরাত জাহান বা মোনায়েম শাহরিয়ার, আরিফুল ইসলাম, উৎপাদনশীলতা। এখন এই উৎপাদনশীলতা এইটার বাংলা কি? হ্যাঁ, প্রোডাক্টিভিটির বাংলা হলো উৎপাদনশীলতা। এখন উৎপাদনশীলতার বাংলা কি? বাংলার বাংলা এটার একটু লেখো তো। উৎপাদনশীলতা, হ্যাঁ উৎপাদনশীলতা এইটা বলতে কি বুঝলা? যারা এটা লেখছো বা যারা পারছো, প্রোডাক্টিভিটির বাংলা হলো উৎপাদনশীলতা। আর উৎপাদনশীলতা বলতে কি বুঝলা ওইটাই দেখি সবাই আবার লেখো। উৎপাদনশীলতা। প্রমোদ, রেজওয়ান সাদাত, প্রমোদ। প্রমোদ তো কখনোই না। প্রমোদ, আচ্ছা সোহেল রানা তুমিও লেখছো প্রমোদ। প্রমোদ বোধহয় ডিকশনারিতে লেখা আছে নাকি? তাহলে যদি লেখা থাকে, যেহেতু দুইজন ভিন্ন ব্যক্তি আনসার দিল, প্রমোদ। প্রমোদ কখনোই না, এটা ভুল। আচ্ছা, হামিম আহমেদ, সৃষ্টিশীল। সৃষ্টি, হ্যাঁ উৎপাদন মানে প্রোডাক্টিভিটি মানে সৃষ্টিশীল না। হ্যাঁ, উৎপাদনশীলতা ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই বাংলাটার বাংলা আমি চাচ্ছি। উৎপাদনশীলতা বলতে কি বুঝলা একটু ব্যাখ্যা করে লেখো দুই একজন যারাই পারো। প্রমোদ, হ্যাঁ আমি নাউন, হ্যাঁ আব্দুল্লাহ খান, নাউন টাউন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটার অর্থ, অর্থ বাংলা অর্থ। আচ্ছা, প্রমোদ, সোহেল রানা প্রমোদ। প্রোডাক্টিভিটি মানে প্রমোদ কখনোই না। এটা যদি মোহাম্মদ রাকিব হাসান, আমি জানি না, তুমি যদি এটা কোনো ডিকশনারিতে পেয়ে থাকো, যত বড় ডিকশনারি হোক, প্রোডাক্টিভিটি ইজ নেভার প্রমোদ। এটা একটু দেখো তো প্রোডাক্টিভিটি বাংলায় কি প্রমোদ, বা ডিকশনারি থেকে দিয়ে থাকলে এটা ভুল ডিকশনারি। আচ্ছা, মাসুদুর রহমান তুমি লেখছো সৃজনশীলতা। আসলে প্রোডাক্টিভিটি মানে সৃজনশীলতা না। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, সৃজনশীলতা না। সঠিক বাংলাটা জানতে হবে, সঠিক মানে। শোভন বুঝতেছো তো ব্যাপারটা? আচ্ছা, তারপরে রাজীব সরকার তুমি লিখছো পণ্য উৎপাদন। উৎপাদনশীলতা মানে পণ্য উৎপাদন না। প্রোডাকশন মানে উৎপাদন, অনেক হ্যাঁ পণ্য উৎপাদন হইতে পারে, কিন্তু প্রোডাকশন এটা হলো প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। হ্যাঁ, আর কেউ তাড়াতাড়ি। আচ্ছা, এখন এই যে কয়েকজন একটু লিখতেছো, যেটা আমি চাচ্ছিলাম। তামান্না, তানজিম, ওরিন, উৎপাদন করার ক্ষমতা। হ্যাঁ, এটাই আমি চাচ্ছিলাম। হ্যাঁ, কি লেখা আছে? প্রমোদ, এই যে ডিকশনারি, গুগল ডিকশনারিতে প্রবন্ধ লেখা, দেখি তো। এই যে আমি কিন্তু এইটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুগল ডিকশনারিতেও যে শোভন, এই যে গুগল ইংলিশ টু বাংলা, গুগলে ওটা ওই ওটা মুছে কভার যে উৎপাদনশীলতা লাগাচ্ছে প্রমোদ, এটা 100% ভুল। এই যে শোভন বুঝতেছো তো কত বড় ভুল? এই যে ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখা যাচ্ছে, এই মানে এখানে মানে হ্যাঁ ইংলিশ টু বাংলা, এই যে যারা প্রমোদ লেখছো, শোভন মজাটা বুঝতেছো তো? পুরাটাই একদম ভুল, এটা ভুল। হ্যাঁ, আচ্ছা, উৎপাদন করার ক্ষমতা। কারণ আমি যেটা ধরাই দিতে চাচ্ছি, এই যে আরেকজন লেখছো সাদিয়া রুবাইয়াত প্রমা, নতুন কিছু করার ক্ষমতা। উৎপাদনশীলতা মানে এইটা না, উৎপাদন করার ক্ষমতা না। আমি যেটা মজাটা ধরাই দিচ্ছি, আমরা কিন্তু এই বাংলাটা পারলাম, এটা কিন্তু বাংলা একাডেমি ডিকশনারি লেখা আছে। এটা আমি আরেক জায়গায় বলছিলাম বা লেখছিও, যে বাংলা একাডেমির ডিকশনারির একটা মেইন সমস্যা হলো যে ওইটার এমন একটা বাংলা দেয়া, যেই বাংলার বাংলা 99.99% বাঙালি আবার পারে না, সে ভুল লিখতেছে। এই যে রুবাইয়া, সাদিয়া রুবাইয়াত প্রমা তুমি লিখছো নতুন কিছু তৈরির ক্ষমতা। উৎপাদনশীলতা মানে নতুন কিছু তৈরির ক্ষমতা না। উৎপাদন, হাবিবুল্লাহ বিন কাসেম, উৎপাদন করা যায় এমন, এটাও না। উৎপাদনের প্রবণতা, তাও হইল না। কোনো কিছু উৎপাদন হয় নাই,
স্বামীর প্রোডাক্টিভিটির বাংলা অর্থ উৎপাদন করার ক্ষমতা কোনোটাই হয় নাই। তাহলে কি ডিকশনারি ভুল? হ্যাঁ ভুল। না ভুল ভুল ভুল। হ্যাঁ আমি তো বললামই ভুল। ডিকশনারি কোনো কোরআন হাদিস না। হ্যাঁ এটা যে ডিকশনারিও আমি আরো বহু অর্থ মানে গুগল ডিকশনারিতে এরকম বহু অর্থ ভুল দেওয়া আছে। কেন ওটা আমি পরে ব্যাখ্যা করব। যে আচ্ছা এফিসিয়েন্সি অফ প্রোডাকশন, হ্যাঁ সুন্দর হয়েছে মাইনুল হক লিটন এন্ড এফিসিয়েন্সি অফ প্রোডাকশন। এইটা বলতে কি বুঝাইলা আমাকে সহজ বাংলায় বুঝায় দাও। যে মাইনুল হক লিটন, আচ্ছা ইনপুট ও আউটপুটের অনুপাত, হ্যাঁ এতক্ষণে হচ্ছে ঠিক আছে। যে আব্দুল্লাহ খান, হ্যাঁ এখন আমি একটা সহজ ভাবে বুঝাই দেই। আমার কথা হলো এমন ভাবে বুঝাইতে হবে একদম সহজ ভাবে যাতে একটা রিক্সাওয়ালাও বুঝে, একজন কৃষক ভাইও বুঝে। উৎপাদনশীলতা মানে হলো যেমন একজন একজন গার্মেন্ট আর অনেকে যেমন তো মামুনুর রশিদ তৈরি করা, উৎপাদনশীলতা মানে তৈরি করা না, প্রোডাক্টিভিটি মানে তৈরি করা না, প্রডিউস মানে উৎপাদন করা, কিন্তু উৎপাদনের ক্ষমতাও না, উৎপাদনের সক্ষম তাও না, উৎপাদন ক্ষমতা তার উৎপাদনশীলতা হলো নতুন কিছু তৈরির ক্ষমতা। সাদিয়া আবার ভুল করলা, উৎপাদন হয় যেখান থেকে, রঞ্জন সরকার যেখান থেকে, এটাও ভুল। উৎপাদন করার ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা না, এটা অন্য জিনিস। যেটা উৎপাদন করার যোগ্য, সামির আহমেদ উজ্জ্বল তুমিও এটাও উৎপাদন করার যোগ্য না, এটাও হইলো না, তাহলে বলতে উৎপাদন যোগ্য। আচ্ছা তারপরে নাজির আহমেদুল্লাহ, আচ্ছা এখন আমি বুঝাই দিচ্ছি, যেহেতু আর অনেক কিছু আমি আজকে করাবো, এখন আমি ধরাই দিচ্ছি। আমি সবকিছু সবসময় আমি পড়াই বা আমি বইয়ে লেখি উদাহরণের মাধ্যমে। উদাহরণের মাধ্যমে শিখলে সহজে শেখা যায়, শুধু ইংলিশ সহজে মনেও থাকে। শুধু ইংলিশ না, যে কোনো কিছু, অ্যাকাউন্টিং হোক ফিজিক্স হোক। আচ্ছা একজন গার্মেন্টস এর, এখন আর উত্তর দিতে হবে না, হ্যাঁ নুসরাতের ভুল আমি বলে দিচ্ছি। একজন গার্মেন্টস কর্মী উনি ঘন্টায় 12টা কাপড় বা 12টা শার্ট সেলাই করে, তার উৎপাদনশীলতা হলো 12 শার্ট পার আওয়ার, ঘন্টায় 12টা। আরেকজন ঘন্টায় 15টা, ওনার উৎপাদনশীলতা কি? 15টা শার্ট প্রতি ঘন্টায়, 15 শার্টস পার আওয়ার। তার মানে এটা বুঝে নাও, উৎপাদনশীলতা মানে হলো উৎপাদনের হার। উৎপাদনের কি বললাম? হার, উৎপাদনের হার। যে রেট, যেমন একটা জমিতে জমিতে ধান উৎপন্ন হয় প্রতি কাঠায় হয়তো 10 মণ, তাইলে ওই জমির উৎপাদনশীলতা হলো যে প্রতি কাঠায় যে 10 মণ পার কাঠা। এটা হলো উৎপাদনশীলতা। ব্যাপারটা বোঝা গেছে? যে উৎপাদনের হার, হ্যাঁ ওটার হার, এটা হলো উৎপাদনশীলতা। এখন প্রোডাক্টিভিটি আমি কিন্তু ক্লিয়ার করলাম, এটা ব্যাপারটা বুঝে নাও যাতে চিরকালের জন্য এই উত্তরা কৃষিদি বললেই যে বাংলা, যেমন একটু বলে দেই, বাংলাদেশে তো অনেক গার্মেন্টস অনেক, কিন্তু বাংলাদেশে ওই যে বিদেশিরা অভিযোগ করে বাংলাদেশের শ্রমিকদের বা বাংলাদেশের কর্মীদের একটা বড় সমস্যা হলো উৎপাদনশীলতা কম। তার মানে ওই যে প্রতি ঘন্টায় উনি যেটা বানান, যেটাই তৈরি করেন, ওটা বিদেশিরা হয়তো ঘন্টায় 25টা পারে, আমাদের দেশে ঘন্টায় 15টা বা এই ধরনের। তো মোট কথা প্রোডাক্টিভিটি মানে আমরা কি শিখলাম? উৎপাদনের হার, প্রতি মিনিটে প্রতি ঘন্টায়, এটা হলো উৎপাদনের হার, রেট অফ প্রোডাকশন। যারা শুনতেছো মাঝে মাঝে নিজের একটু ইংলিশ বলো, যেটা বলতেছি রেট অফ প্রোডাকশন, এটা হলো উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতার বাংলা কি তাহলে? উৎপাদনের হার। আচ্ছা এখন গেইনস, এখন সবাই অন্য শব্দ দিয়ে গেইনস, একটা সহজ শব্দ, পরিচিত শব্দ। গেইনস এর বাংলা অর্থ কি? গেইনস এর বাংলা অর্থ, এটা তো খুব সহজ পরিচিত, কি কি অর্থ দিতেছে? যে গেইনস এর বাংলা অর্থ কি? গেইনস, হ্যাঁ কি লিখছো? হ্যাঁ শোভন কি লিখছে? গেইনস এর বাংলা অর্থ কি? হ্যাঁ কেউ কোনো উত্তর দিচ্ছে? যে গেইনস এর বাংলা অর্থ, গেইনস মানে, হ্যাঁ যে আচ্ছা তাহলে গেইনস মানে, হ্যাঁ একজন লিখছো শিয়াম খান লাভ, আসাদুজ্জামান ফাহাদ অর্জন করা, যে ইসরাফিল হোসেন লাভ করা, মুনাফা বা লাভ রেজওয়ান সাদাত, তারপরে অর্জন করা তামান্না, তারপরে মমিনুল ইসলাম অর্জন। আচ্ছা তারপরে প্রত্যয়, আচ্ছা অর্জন লাভ করা, অর্জন 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 করা, মুনাফা। আচ্ছা হ্যাঁ মোটামুটি এইটার মিনিংটা কি আমি পরে বলতেছি। গেইনস মোটামুটি পরিচিত শব্দ,
এই যে অর্জন করা, মুনাফা লাভ, জয় লাভ, অর্জন করা, ফারজানা, শিশির, শরৎ, আইমান সাম্মি, জিল্লুর রহমান, অনুমান, সাদিয়া, মুনাফা। আচ্ছা, এখন আমি একটু পরে গেমস এর সঠিকটা বলবো। তারপরে আছে রেজাল্টেড। সবাই একটু রেজাল্টেড এর বাংলা অর্থ কি? রেজাল্টেড, রেজাল্টেড এর বাংলা অর্থ কি? রেজাল্টেড, এই শব্দটার বাংলা অর্থ কি? রেজাল্টেড, এই শব্দটার বাংলা অর্থ রেজাল্ট। তো পরিচিত শব্দ, কে কি লেখছে? রেজাল্টেড, যে রেজাল্টেড এর বাংলা অর্থ যে, হ্যাঁ সবাই এখন হ্যাঁ রেজাল্টেড এর বাংলা অর্থ লেখো। রেজাল্টেড এর বাংলা অর্থ কি হতে পারে? রেজাল্টেড, এই শব্দটার বাংলা অর্থ। ইবনান মালিক, তুমি এখন এখন যেটা করা হচ্ছে এটাতেই মন দাও। ওই যে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ 8টাই থাকতে পারে কিনা এটা আমিও জানি না। এটা না জেনেই আমি ঢাকা ভার্সিটির টিচার হইতে পারছি, এত পাণ্ডিত্য দরকার নাই রে বুঝাই। তুমি এখন আমি যেটা করাচ্ছি ইবনান মালিক, তুমি ওইটাই করো যে রেজাল্টেড, প্রসূত, ফলাফল, প্রকাশিত, ফল হয় প্রসূত, প্রকাশিত। হ্যাঁ আচ্ছা, প্রসূত, প্রকাশিত, প্রকাশিত এটা। আচ্ছা, অনেকেই প্রকাশিত লিখতেছো, প্রকাশিত এটা কোথায় ডিকশনারিতে দেখা গেছে? রেজাল্টেড এর মিনিং কি প্রকাশিত দেয়া আছে? দেখো তো রেজাল্টেড এর মিনিং কি বাংলায় প্রকাশিত দেয়া আছে নাকি ডিকশনারিতে? রেজাল্টেড, এখানে অনেকেই প্রকাশিত লিখছো, অনেকেই, শিশির, আসাদুজ্জামান, সবাই ফলাফল, ফলপ্রসূ, তারপরে পর্যবসিত, প্রকাশিত, শামীম, ইয়াসির, শাওন, জিল্লুর রহমান, প্রকাশিত। রেজাল্টেড এর বাংলা কি লিখছে? প্রকাশিত। ফিরোজা বেগম, প্রকাশিত। রেজাল্টেড কি একটু তাড়াতাড়ি দেখো যে রেজাল্টেড এর বাংলা অর্থটা কি দেওয়া আছে? ফলপ্রসূ। আচ্ছা, আরিফা, ফলাফল, লব্ধি, ফলস্বরূপ। হ্যাঁ, রেজাল্টেড এর বাংলা পড়ো একটু কি লেখা আছে? হ্যাঁ, প্রসূত, এটা খুব কঠিন বাংলা হয়ে গেছে। আর প্রকাশিত দেওয়া আছে নাকি আর কোনো মিনিং? আচ্ছা, ক্লাসিক, প্রসূত, প্রসূত আসলে এটা কঠিন বাংলা। আচ্ছা, এখন এখন মোটামুটি এখন সবাই ফলে ছিল প্রসূত, মোটামুটি সবাই এই 4টা শব্দের, এটা কিন্তু একটা বাক্য, একটা কারেক্ট সেন্টেন্স, আইএলটিএস এর বই থেকে নেওয়া। এইটা দরকার নেই এটার আগে কি পরে কি। অনেকে বলে স্যার এটার আগে কি আছে পরে কি আছে, এটাও দেন তাহলে পারবো। ওটা ভুল কনসেপ্ট। এখানে সব পরিচিত শব্দ রেজাল্টেড এর, হ্যাঁ অনেকে অনেক কিছু লিখছো। এখন পুরো বাক্যটার অর্থ কি? এটা 5 মিনিট সময় লাগুক। এখন সবাই একটু এখন অন্য আনসার বাদ দিয়ে সবাই এই বাক্যটার অর্থ কি বুঝলা সবাই লেখো, যে যার কমেন্টে লেখো যে বিগ প্রোডাক্টিভিটি গেইনস রেজাল্টেড। প্রকাশিত যারা লেখছো, যদি ডিকশনারিতে থেকে থাকে গুগল, এটাও ভুল। রেজাল্টেড মানে প্রকাশিত না, কখনোই না। আচ্ছা, এখন সবাই ক্লাসিক্যালও জীবনেও না। রেজাল্টেড মানে কি? মোট কথা এখন সবাই এখন রেজাল্টেড এর অর্থ বাদ দাও, মোটামুটি অনেকে অনেক ধরনের লেখছো। বিগ প্রোডাক্টিভিটি, শোভন, হ্যাঁ বিগ প্রোডাক্টিভিটি গেইনস রেজাল্টেড, এই বাক্যটার বাংলা অর্থ সবাই লেখো। আবারও বলতেছি একটু কষ্ট করো আজকে, যে এইটার বাংলা অর্থটা যে যার মতো লেখো, যেটাই যে এই বাক্যটার বাংলা অর্থ। এবং এই বাংলা অর্থ যার সঠিকটা হবে শোভন, তার জন্য একটা পুরস্কারও দিয়ে দিও। ওই যে অনলাইন কোর্সে একটা স্পেশাল স্কলারশিপ ডিসকাউন্ট দিয়ে দিও। শোভন, শুনতেছো? হ্যাঁ, ওই যে অনলাইনে স্যার আমাদের এমনিতে ডিসকাউন্ট চলতেছে এবং সর্বনিম্ন ডিসকাউন্ট আছে। ওই আমি যেটা বললাম, এই যে সেন্টেন্সটা আবার পড়ো শোভন। বিগ প্রোডাক্টিভিটি গেইনস রেজাল্টেড, এইটার এই বাক্যটার বাংলা অর্থ একটু লেখো সবাই, যে যার মতো। ওই যারা এতক্ষণ উত্তর দিছো একটু কষ্ট করে বাংলা অর্থ ট্রান্সলেশন। ভর্তি পরীক্ষায় কিন্তু এখন ট্রান্সলেশন আসে, চাকরির পরীক্ষায় বড় বড় ট্রান্সলেশন আসে, রিটেনে মানে প্রিলিটার সোজা রিটেনে। দেখি এই একটা ছোট্ট বাক্য, এটা একটু চেষ্টা করো, তারপরে আমি বুঝাই দিব। কে কি লেখছে শোভন? দুই একটা পৈরত কেউ কে যে বিগ প্রোডাক্টিভিটি, বেশি উৎপাদন। রাজীব সরকার প্রথম একজনই করলাম আমি। আচ্ছা, সোহেল রানা, আমি কিভাবে শিওর? হ্যাঁ, আপনি কিভাবে শিওর? গুগল ডিকশনারি ভুল। আরে বাবা, তুমি তো গুগল ডিকশনারি থেকে কি লিখছে? মানে শোনো শোভন, যে ডিকশনারি ভুল কেমনে বুঝলেন? একটু আগেই তো তুমি যে অর্থটা দিছো, আমিও তো এখানে মোবাইলে চেক করলাম, কি লেখা জানি না, প্রশ্ন না ওই আরো আগে
যে প্রোডাক্টিভিটি মানে কি জানি দিছে প্রমোদ। প্রমোদ তো একদম ভুল। কিসের শোভন যে প্রোডাক্টিভিটি মানে জীবনেও কি প্রমোদ নাকি? জীবনেও প্রমোদ এটা কখনো শুনছো শোভন? যে প্রোডাক্টিভিটির মিনিং প্রমোদ এটা কখনো না, অর্থাৎ ভুল, ডিকশনারি ভুল। আচ্ছা সোহেল রানা, আমি তো বলতেছি ভুল, প্রমোদ এটা তুমি অন্য যে কাউকে জিজ্ঞেস করো, যে স্যার যে কোনো স্যারকে দেখাও যে স্যার প্রোডাক্টিভিটি কি প্রমোদ হয় নাকি? আচ্ছা এখন যেটা আমরা করতেছিলাম এই যে পুরো বাক্যের অর্থ, যে বিভিন্ন জন বিভিন্নটা দিচ্ছ, যে তামান্না তানজিম অরিন উৎপাদনের হার বড় ফলাফল অর্জন করে। আচ্ছা তারপরে আর কে কি দিচ্ছ? রাজীব সরকার বেশি উৎপাদনশীলতা হয় অধিক ফলপ্রসূ। আচ্ছা তারপর সাদিয়া রুবায়েত বড় কিছু করার ক্ষমতা, ভালো কিছু নিয়ে আসে। আচ্ছা সবই ভুল। এখনো মানে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হচ্ছে, এটা গত 6 বছরে মানে 200 রকমের উত্তর আসছে, সবারই ভুল, তোমরাও ভুল করতেছো, অতএব গণতন্ত্র কায়েম হলো, সবাই আমরা সমান, সবাই বাঙালির সমান, বাক্য আমরা পারি না। বড় উৎপাদনশীলতা প্রত্যাশা পূরণ করে, এটাও ভুল। আব্দুল্লাহ খান, মঞ্জুরুল হক উৎপাদনের হার বাড়ার ফল, এটাও ভুল। রাকিব হাসান বেশি উৎপাদন হার বাড়ানোর জন্য অধিক ফলপ্রসূ, এটাও ভুল। মোহাম্মদ সুমন চমৎকার, এটাই অনেকে লেখে, কঠোর পরিশ্রম মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়, এটা হলো ক্লিশেই। ক্লিশেই মানে হলো বস্তা পচা গতানুগতিক কথা। কঠোর পরিশ্রম মানুষকে সফলতার দ্বার প্রান্তে, এইটা তোমার অনেক সৃজনশীলতার বিকাশ হয়েছে, কিন্তু সঠিক আনসারের বাতাসও লাগে নাই। মোহাম্মদ সুজন, এটা আবারও ধরা দিচ্ছি, তোমরা যারা ভুল করতেছো তোমাদের লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা পাবে আমাদের সিস্টেম, যেই সিস্টেমের কারণে 15 বছর ইংলিশ পড়ার পরও বাঙালি দুর্বল। আয়ান খান বড় উৎপাদনের হার লাভজনক ফলাফল দেয়। আচ্ছা হয় নাই। উচ্চ উৎপাদনশীলতায় ফলাফল অর্জিত হয়। জিয়াউল হক হয় নাই। মিনহাজুল আবেদিন ফলস্বরূপ বড় উৎপাদনশীলতা লাভ, হয় নাই। আরিফুল ইসলাম সুজন বড় উৎপাদনশীলতা ফলাফল অর্জন করে, হয় নাই। তারপরে বড় উৎপাদনশীলতা লাভের ফলে মোজ্জেম হোসেন খান, এই যে তুমি যে লেখছো বড় উৎপাদনশীলতা লাভের ফলে, তুমি বলো এই এতটুক বইলা তোমার কি শান্তি লাগতেছে? এটা কোনো বাংলা হইলো? তোমারই তো শান্তি লাগতেছে না। তারপরে আসাদুজ্জামান ফাহাদ বড় উৎপাদনশীলতা ফলাফল স্বরূপ বেশি উৎপাদন, তারপরে তাহসিনা বেশি উৎপাদন হয় অধিক ফলশ্রুতি। মাহফুজ ফয়সাল উৎপাদনের বড় হার অর্জিত হয়। মোহাম্মদ নাসিম উৎপাদনের হারের মাধ্যমে বড় ফলপ্রসূ অর্জন হয়, কোনোটাও হয় নাই। সৃজন ভট্টাচার্য ফলস্বরূপ অতিরিক্ত উৎপাদনশীলতা অর্জন করা হয়েছে, এটাও হয় নাই। বড় উৎপাদন লাভের ফলে। আচ্ছা এখন আমি সঠিক আনসারে আসতেছি। আমি এখন ধীরে ধীরে সবারটাই ভুল হচ্ছে। উৎপাদনের হার বড় ফলাফল অর্জন করে, মানে রেজওয়ান সাদাত উৎপাদনশীলতা বড় ফলাফল অর্জন করে, বড় উৎপাদনশীলতা ফলাফল স্বরূপ। আসাদুজ্জামান ফাহাদ এটাও হয় নাই। উৎপাদনের হার অধিক পরিমাণে পর্যবসিত, স্বামী ইয়াসার শাওন, এটাও হয় নাই। আচ্ছা এখন কোনটাই আসলে হয় নাই, কোনটাই শোভন, বুঝতেছো তো? এখন যেটা তোমরা যারা এখানে লিখতেছো, একটু আপনি জানেন, ইবনান মালিক আপনি জানেন বলেই তো আজ করেছি, এইভাবে তো বলার দরকার ছিল না যে না জেনেই ঢাকা ভার্সিটির প্রফেসর হই না। আমি এটা কেন ধরাই দেই, ইবনান, আমি সবসময় এইভাবেই বলি ইবনান মালিক, যে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে যে ওইটা ও এত গভীর এত অপ্রয়োজনীয় প্রশ্ন, যে একটা সেন্টেন্সে আটটা পার্টস অফ স্পিচ হয় নাকি, আমেরিকান প্রফেসর ওইখানে মাথা ঘামায় না। ইবনান মালিক আমি জাস্ট ধরাই দিচ্ছি তোমাকে যে একটা সেন্টেন্সে 8টা পার্টস অফ স্পিচ হয় নাকি, এটা একটা মানে বেহুদা প্রশ্ন। এটা বাংলাদেশে চলে, ইন্ডিয়াও চলে না, বিদেশেও চলে না, এগুলো নিয়ে ওরা মাথা ঘামায় না। সারোয়ার কামাল উৎপাদন হার বেশি হলে সফলতা অর্জিত হয়। কামরুল হাসান তুহিন বড় উৎপাদন হার আকাঙ্ক্ষিত ফলাফল। ফাহিম হাসান বড় উৎপাদন ফলাফল স্বরূপ। মিজানুর রহমান লিটন কবিরাজ বড় উৎপাদনশীলতা ফলস্বরূপ। ফাহিম শোভন তুমি কিছু বলো কি? সোহেল রানা আমি তো জানি প্রমোদ ভুল, বা গুগল এত বড় ওরা কি এটা ভুল দিয়েছে স্যার? আরে গুগল কি, ওরা কি ইংলিশ এক্সপার্ট? গুগল তো হলো সার্চ ইঞ্জিন, ওরা কি নিজে করে? ওরা তো করেছে আরেকজনকে দিয়ে। ওরাও কি করছে, ওই অ্যালগোরিদম এআই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম ব্যবহার করে। ওই অ্যালগোরিদমে এই বাংলার সাথে মিলাইতে জন্য ঘাপলা করে, এই জন্য ডিকশনারিতে ভুল দেয়। এটা আরো বহু আমি প্রমাণ পেয়ে গেছি, এই জন্য আমি 100% শিওর হয়ে বলতেছি। গুগল তো একটা কোম্পানি, ওই কোম্পানি কি বাংলা জানে? শোভন, স্যার ওই ল্যারি পেজ গুগলের মালিক কি বাংলা জানে না? বুঝছেনটা? আচ্ছা, তার তিন্নি মৌসুমী অর্জিত ফলাফল, বড় উৎপাদনের হার, উৎপাদনশীলতা। আচ্ছা, না, যেহেতু অনেক সময় হয়ে গেছে, এখন আমরা এটার বাংলা অর্থে যাচ্ছি। কারোটাই হয় নাই, সবাই সবাই আমরা সমান হয়ে গেলাম। এই যে আবুল কালাম আজাদ, বাংলাদেশের 95% মানুষ পারবে না, 95 না, 99% আসলে পারে না এটা, অথচ এটা একটা নর্মাল সেন্টেন্স। আচ্ছা, ঠিক আছে। এই ফারজানা খুশবু, অধিক ফলাফল অর্জন, অধিক উৎপাদনশীলতায় অর্জিত ফলাফল। শোভন, কিছু বলবো নাকি? যে বড় ফল। আচ্ছা, এখন এখন আমি সঠিকটা লিখতেছি। মিনিংটা স্যার বলে দেন। হ্যাঁ স্যার মিনিংটা বলে দেন স্যার, আমি একটু শিখি, আমি তো এখানে ঠিক আছে, আমি বলতেছি। সবাই একটু যার যার খাতার মধ্যে বা কোথাও লিখে নাও, কাজে লাগবে এই মিনিংটা। আমি এটার যে সঠিক সাবলীল বাংলা, যেহেতু অনেকের এখন পরীক্ষার ট্রান্সলেশন লাগবে, আর কিছু ধরাই দেই। আবারও বলতেছি, আমি যা যা বলতেছি আমি এবার খুব গভীর। আমি গত 29 বছর ধরে ইংলিশ পড়াই, 20 বছর তো সাইফুস, তার আগের থেকেই এই 29 বছরের আউটপুট আমি আজকে ক্লাসে যা যা বলতেছি, এই 29 বছরের দীর্ঘ অভিজ্ঞতার একটা আউটপুট আছে। এবং একটা যদি ধরে দেই, এই যে এই বাক্যটা সবাই শোভন, সবার সামনে এটা লেখা, এটা পড়ে তুমি কিন্তু বাংলা মিনিং এ বুঝো নাই। যারা শুনতেছো খেয়াল করে শোনো, তোমার লাভ হবে, সারা জীবনের একটা খোরাক পেয়ে যাবা। তুমি কিন্তু বাংলা মিনিং এ বুঝো নাই, এই যে উত্তরে ভুল করতেছো। তাহলে তুমি ইংরেজির বাংলা মিনিং পারো নাই, তাহলে কি তুমি ইংলিশ থেকে ইংলিশ বুঝবা? এটা আরো বুঝবা না, ওটা ভুল কনসেপ্ট। এবং তোমার চোখের সামনে এটা লেখা, তুমি পড়ে বুঝতেছো না। এবং তুমি যে বুঝতেছো না, আমি এটা মানে বুঝায় জিজ্ঞেস করে করে ভুলটা বের করে আনলাম। তোমার ভিতরে যে ভুলের বিষ, পয়জন রয়ে গেছে, পয়জন, ভুলের বিষ রয়ে গেছে। এবং আমি যদি এটা আজকে না জিজ্ঞেস করতাম, তুমি যদি এটা ফেসবুকে পাইতা বা আইএলটিএস এর বইয়ে, তোমার বিবিএমবি এর বইয়ে, তুমি একটু পয়রা টয়রা মনে মনে ভাবতা যে বুঝছি, আসলে বুঝো নাই। আবার বুঝো নাই যে এটাও বুঝো নাই, তুমি তো মনে করছো বুঝছি। আচ্ছা, এখন আমি যেটা ধরাই দেই, এইটা তোমার সামনে লেখা, তুমি পড়ে বুঝো নাই। গত 20 মিনিট ধরে, 25 মিনিট ধরে তুমি কিন্তু বুঝো নাই। আগামী 1 বছর সময় দিলেও তুমি কিন্তু তৃপ্তি সহকারে আমাকে বুঝাইতে পারবে না, নিজেও বুঝবা না। আচ্ছা, তুমি এটা চোখের সামনে লেখা, তুমি রিডিং রিডিং পড়ে বুঝো না। তাইলে তুমি যেটা পড়ে বুঝো না, দেখি শুনে বুঝবা? লিসেনিং। তুমি যেটা পড়ে বুঝো না, এটা শুনেও কখনো বুঝবা না। এটা কি বানিয়ে বানিয়ে লিখতে পারবা? রাইটিং তাও পারবা না। মোট কথা, তুমি বাঙালির মেইন সমস্যা হলো রিডিং রিডিং রিডিং। রিডিং পড়ে তৃপ্তি সহকারে অর্থ বুঝি না। রিডিং পড়ে যে আমি বুঝি না, তাই শুই নাও বুঝি না, তাই বানিয়ে লিখতেও পারি না। বলে যারা কিনা, আমাকে অনেকেই প্রশ্ন করো ফেসবুকে, অনেক প্রশ্ন বিভিন্ন জায়গায়, স্যার রাইটিং লিখতে পারি না। এটা মূল কারণ হলো তুমি পড়ে বুঝো না, ইংরেজি পড়ে বুঝো না, তাই তুমি বানিয়ে লিখতেও পারো না। মোট কথা, পড়ে বোঝার দক্ষতা বাড়লে তোমার লিসনিং অ্যাবিলিটিও বাড়বে, রাইটিংও বাড়বে। আচ্ছা, এখন সবাই লেখো। আমি আনসার বলতেছি যে এই বাক্যটার বাংলা অর্থ হ্যাঁ, তারপরে লেখার পরে আরো ব্যাখ্যা আগে লিখে নাও যে সবাই লেখো, খাতার মধ্যে লিখে নাও উৎপাদনশীলতার 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 নিচে লিখতে ভালো না উপরে? আচ্ছা, আমি তাহলে উপরে লিখতেছি, উৎপাদনশীলতার বিরাট উৎপাদনশীলতার বিরাট বা বড়, বিগ মানে বড় বা বিরাট মানে বা বড় লিখতে পারো। উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো বিরাট বৃদ্ধিগুলো বিরাট বৃদ্ধিগুলো ঘটেছিল উৎপাদনশীলতার, তবে শুরুতে উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো
ফলাফল হিসেবে ঘটেছিল বা পরিণতিতে ঘটেছিল বা এই ঘটেছিল। আবারও বলতেছি, উৎপাদনশীলতার বিরাট, হ্যাঁ যে শোভনও লেগে নাও, যে উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো ফলাফল হিসেবে ঘটেছিল বা পরিণামে পরিণতিতে ঘটেছিল বা সিম্পলি ঘটেছিল। তার মানে কি দাঁড়ালো, খেয়াল করো যে প্রোডাক্টিভিটি হলো উৎপাদনশীলতা, হ্যাঁ উৎপাদনশীলতার বড় বা বিরাট গেইনস, এখানে গেইনস মানে বৃদ্ধিগুলো, সবাই এটা লেখা রাখো, এখানে গেইনস মানে কি, বৃদ্ধিগুলো, মেজার হোয়াট ম্যাটার্স, উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো ফলাফল হিসেবে ঘটেছিল। উৎপাদনশীলতার গেইনস মানে এখানে শোভন বুঝতে পারছো তো, গেইনস মানে কি, বৃদ্ধিগুলো, গেইনস মানে কি, বৃদ্ধিগুলো। আর রেজাল্ট মানে ফলাফল, রেজাল্টেড মানে ফলাফল হিসেবে ঘটেছিল বা ফলে ঘটেছিল বা পরিণতিতে ঘটেছিল বা সিম্পলি ঘটেছিল। যে উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো ফলাফল হিসেবে ঘটেছিল। উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো, বিরাট, রাকিব হোসেন সঠিকটা লেখো, যে হ্যাঁ বিন রেজওয়ান আচ্ছা সামির আহমেদ উজ্জ্বল কি প্রশ্ন করছো, সেটা কি এটা আপনার বানানো ইংরেজি নাকি? কি আশ্চর্য, মানে এই বাক্যটা আইএলটিএস থেকে নেয়া, এটা দেখা যাচ্ছে যে আইএলটিএস 6 বা 7 এর মধ্যে একটা রিডিং কম্প্রিহেনশন থেকে। আমি কোনো বাক্য বানাই না, আমি আইএলটিএস মানে আচ্ছা এখন হ্যাঁ উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো ফলাফল হিসেবে ঘটেছিল। হ্যাঁ এখন এটা আরেকটু, এখন উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো, এটা হলো বাংলা অর্থ, মানে এটা আমি আরেকটু বুঝাই দিই, বাংলার বাংলা। শোভন অনেকে কমেন্ট করতেছে না, এরপর এটা বুঝে নাই, এই জিনিসটা এখনো বুঝে নাই। আচ্ছা এখন ধরাই দিচ্ছি ব্যাপারটা, এই যে উৎপাদনশীলতা, ওই যে শুরুতে উৎপাদনশীলতা মানে কি, বৃদ্ধির হার। একটা গার্মেন্টসে অনেকে কাপড় হয়তো কাটিং সেকশনে কাটে, আরেকটা সেকশনে সুইং সেকশনে সেলাই করে, আরেকটা হয়তো কি ইস্ত্রি করে, আরেকটা এরকম বিভিন্ন সেকশন। এখন দেখা গেল ওখানে ওই গার্মেন্টসে সবাইকে অনেক ট্রেনিং দেওয়া হলো, আধুনিক অন্য কিছু যন্ত্রপাতি আনা হলো এবং অনেক ভালো করে ট্রেনিং দেওয়া হলো, ফলে কাটিং সেকশনে যিনি কাটেন উনার উৎপাদনশীলতা বেড়ে গেল। আগে ঘন্টায় 10টা কাপড় কাটতেন, 15টা। আবার যিনি সেলাই করেন উনারও উৎপাদনশীলতা বেড়ে গেল। আবার যিনি ইস্ত্রি করেন, আয়রন করেন, উনারও মানে প্রতি ঘন্টায় ইস্ত্রি করার রেট বেড়ে গেল, মানে বেশি কাপড় ইস্ত্রি করতে পারে। দেখা গেল ওই ট্রেনিং এর ফলে ওই কলকারখানা, ওই কারখানার বিভিন্ন ধরনের কাজে, সেলাই করা, তারপরে কাপড় কাটা, ইস্ত্রি করা, সবার উৎপাদনশীলতা বেড়ে গেল, কাজের রেট বেড়ে গেল, প্রোডাক্টিভিটি বেড়ে গেল। তাহলে কি হলো, তাহলে এই যে ওই ট্রেনিং এর ফল হিসেবে কি হলো, উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধি হয়েছিল, অনেকগুলি বৃদ্ধি। উৎপাদন, শোভন বুঝতেছো তো বাংলা? শোভন, যে উৎপাদনশীলতা ওই যে কাজের হার, উৎপাদনশীলতা মানে কি, কাজের হার। ওই যে কেউ লিখছিলেন এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কাজের হারের অনেক বৃদ্ধি ঘটেছিল, অনেকগুলি বৃদ্ধি। গেইনস মানে হলো বৃদ্ধিগুলো, গেইনস মানে কি, বৃদ্ধিগুলো, উৎপাদনশীলতার বিরাট বৃদ্ধিগুলো ঘটেছিল। ওই যে এই যে এইটা হলো বাংলার বাংলাটা, আমি যে ব্যাখ্যা করে একটা উদাহরণ দিলাম আর একটু সহজ করার জন্য। এইভাবেই কিন্তু আমি বই লেখি, আমাদের বইয়ে যে ব্যাখ্যা করে করে যাতে একটা সেন্টেন্স তৃপ্তি মতো বোঝা যায়। এখন আরেকটু শোভন, ওইটা দাও, মোবাইলটা দাও, যে শোভন বুঝতেছো, শুনতেছো? জি স্যার, দেখতেছি স্যার, অনেকেই স্যার খুব এখন স্যার মিনিংটা বুঝতে পারতেছে। এবং আবারও বলতেছি, তোমরা যারা এখানে শিখতে আসছো, শেখার আগ্রহ, একটু মন দাও, তুমি তো মন দিতেছো, কিন্তু কেউ
খালি দোষ ধরার ব্যাপার থাকে, খালি খোঁচাও। হ্যাঁ, মেহরবানি করে আমার দোষ ধরতে এসো না। যে আমি আমি আলহামদুলিল্লাহ জানি আমি কি। আমি একটু বলে দেই, বিভিন্ন পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটির টিচারদেরকেও ইংলিশ পড়াই। অর্থাৎ যারা এখানে আসো, হ্যাঁ, যারা কিনা খোঁচাখুচি করো, ওগুলো একটু বাদ দিয়ে দাও। বোঝো না শোভন? বিভিন্ন সরকারি আমলারা, ওনারা আমার কাছে পড়েন। হ্যাঁ, ওনারা যখন ডিসি, এসপি, ইউএনও, টিএনও, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা যখন বিদেশ যাইতে হয়, ওনাদেরও এই রিডিং রিডিং নিয়ে বাংলাদেশের সমস্যা। এবং আরেকটু বলে দেই, আমি সবকিছু খোলামেলা বলতেছি যাতে তোমরা এখানে যারা আগ্রহী, আমি একটু বলে দিই, যেহেতু শোভন অনেকে তো জানে না, আইএলটিএস করতে যেই বাঙালির খবর হয়ে যায়। এবং একটু ধরাই দিচ্ছি, তোমরা যারা বিভিন্ন ইউটিউবে যত রকম ক্লাস করতেছো করো, কিন্তু তুমি ইউটিউবে, ফেসবুকে যত ক্লাস হয় করো, ক্লাস তোমাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু এই যে এইভাবে অর্থ না বুঝলে তুমি কিন্তু বেশি আগাইতে পারবা না। হয়তো স্পিকিং এ হয়তো ভালো হবা, রিডিং এ বেশি আগাইতে পারবা না। আর আসল স্কলারশিপ, বিদেশের সব স্কলারশিপ নির্ভর করে স্যাট, জিআরই, জিম্যাট এগুলোর উপরে। আর পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা জিম্যাট। জিম্যাটে আমার ওয়ার্ল্ডের একটা টপ স্কোর আছে, গ্রেটার দেন 99% পার্সেন্টাইল। আমেরিকানদের চেয়েও, সাদা চামড়া আমেরিকানদের চেয়েও আমি ইংরেজির পরীক্ষায় জিম্যাটে বেশি পেয়েছিলাম। ওই জন্য আমি মন বসে স্কলারশিপ পেয়ে যে এমবিএ করে পরে ঢাকা প্রাইভেট টিচার হই। বলার উদ্দেশ্য হইলো যে তুমি, আমি আজকে যে পথ ধরাই দিব, তুমি যদি এই পথে আগাও তুমি বহুদূর আগাইতে পারবা। আচ্ছা এখন, হ্যাঁ আচ্ছা এখন এইটা এখন একটা জিনিস ধরাই দেই, গেইস। হ্যাঁ আচ্ছা, এখন গেইস অর্থ, আচ্ছা মামুনুর রশিদ, একটা সোজা বিষয় এত পেঁচানোর দরকার কি? মামুনুর রশিদ, তুমি কি সঠিক আনসার পারছিলা? স্টুপিডের মতো প্রশ্ন করো কেন? এই যে শোভন, মামুনুর রশিদকে আমি স্টুপিড বলতেছি, সোজা বিষয় এনে কেউ পারছে? তুমি কি পারছো? সে যে মামুনুর রশিদ, মানে আমি কিন্তু এরকম গালি দিয়ে কথা বলি যে পারো নাই, আরে তুমি তো পারো নাই। শোভন বুঝতেছো তো? স্যার অনেকে স্যার মানে সবাই তো স্যার এনজয় করতেছে, এক দুজন স্যার এরকম নিজেও আমি বুঝে না। জানি যে আমি জানি তার উপকার হয়। আর যারা কিনা এরকম মানে উল্টা পাল্টা কথা বলে, মেহরবানি করে তাদেরকে ব্লক করে দাও। শোভন, শোভন তুমি তাদেরকে ব্লক করে দাও। মানে ওরা অন্যদেরকে, বুঝছো ব্যাপারটা? স্যার যারা যারা সিনিয়র স্যার তারা খুব এনজয় করতেছে স্যার। স্যার আমরা জানি। এখন এইটা একদিন ধরাই দেই। এই যে আরেকটা জিনিস ভিউয়াররা, এই যে আমি যেটা বুঝাইলাম, আমি বুঝানোর জন্য এটা কি বলছি নাকি এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিচ্ছু বলি নাই। এইটাই হলো মেইন। ইংরেজি বুঝতে হলে, শিখতে হলে, যে তুমি তোমার পরীক্ষাগুলিতে ভালো করতে হলে তুমি অটোমেটিক পারবা যখন তুমি অর্থ বুঝবা। মেইন হলো অর্থ, মিনিং, মিনিং, মিনিং। ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার না, ল্যাঙ্গুয়েজ মিনস মিনিং। মিনিং বুঝলে তুমি সব পারবা। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর এইটা তো মোটামুটি হইলো। এবং যে আমি বাংলা, এরপরও যারা আরো আনক্লিয়ার, ওটা আমি, তুমি দরকার পরে আবার ই করো। এখন আমি আরেকটা সেন্টেন্সে যাই শোভন, এই যে এইটা এখানে মেজার হোয়াট ম্যাটার্স। শোভন ওইটা এখন আরেকটা, এই যে আমার হাতের সামনে, আমার হাতের সামনে একটা বই, একটু দেখো তো। হ্যাঁ, এই যে আমার হাতের সামনে, এই যে এখানে শোভন, এটা দেখা যাচ্ছে ওই যে ওই স্ক্রিনে লিখে দিয়েছি, সবাই পড়তে পারতেছে কিনা ওটা দেখো। হ্যাঁ, মেজার হোয়াট ম্যাটার্স। হ্যাঁ, এই যে এখন এখানে ধরছি, লাগাও। এই যে একটু এখানে দেখো তো, এটা বইয়ের নামটা দেখা যাচ্ছে ঠিক মতো পুরাটা? ঠিক মতো লাগাও, জোরে লাগাও। যে মেজার কি লেখা আছে? মেজার হোয়াট ম্যাটার্স। শোভন বইয়ের নামটা দেখা যাচ্ছে? একটু দাও, স্পষ্ট দেখা যাচ্ছে, মেজার হোয়াট ম্যাটার্স। মেজার মানে এটা একটা বই, এটা হলো একটা বই। হ্যাঁ, এটা এই বইয়ের, হ্যাঁ এটা দেখো তো এখানে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে মেজার হোয়াট ম্যাটার্স, মেজার হোয়াট ম্যাটার্স, মেজার হোয়াট। এখন মেজার মানে কি? সবাই সবাই একটু লেখো তো, মেজার মানে কি? সবাই লেখো, এটা একটা মজা আছে, এটাও অনেক কিছু শেখার আছে। মেজার মানে কি? মেজার মানে হলো, মেজার মানে হলো কি? সবাই একটু লেখো তো, যে তার কি লেখছে ওদের দেখো তো কি লেখছে। মেজার মানে কি?
যে যে মেজার মানে কি? হ্যাঁ, কি লিখছে? পরিমাণ। মেজার মানে পরিমাণ হয় নাই। এই যে শোভন একটু পড়ো তো কি কি লিখতেছে, যে মেজার। মেজার মানে কি লিখছে? একজন লিখছে পরিমাণ, একজন হ্যাঁ, লিখছে পরিমাপ। আচ্ছা, মাত্রা। হ্যাঁ, পরিমাপ করা, পরিমাপ, ঠিক আছে, এটা সোজা। তারপরে ওয়াট। ওয়াট মানে কি? সবাই একটু লেখো ওয়াট। তারপরে কোনটা হোয়াট দেখি? মানে কি? ওয়াটের অর্থ কি? সবাই লেখো ওয়াটের অর্থ কি। হ্যাঁ, সবাই হোয়াট একটু মানে লেখো যে ওয়াটের হোয়াট মানে অর্থ কি? কি। ওয়াটের অর্থ কি? ওয়াটের অর্থ কি? সবাই একটু লেখো ওয়াট। WHAT। ওয়াট। হ্যাঁ, ওয়াটের স্যার স্যার কি? ওয়াটের অর্থ কি? সবাই একটু লেখো WHAT। ওয়াট। স্যার হ্যাঁ, সবাই লিখতেছে। WHAT। ওয়াটের বাংলা অর্থ কি? সবাই একটু লেখো ওয়াটের বাংলা অর্থ কি। হ্যাঁ, মেজার ওয়াট ম্যাটার্স। আর ম্যাটারের বাংলা অর্থ কি? এটাও সবাই লেখো। ম্যাটারের বাংলা অর্থ কি? মেজার। হ্যাঁ, মাহসুদুল ইসলাম, হ্যাঁ, রজিব সরকার কি? আজিজুল ইসলাম কি? নাহিদুল ইসলাম নাহিদ কি? তারপরে PBHM রাহিম, যে এই এত। আচ্ছা, ফিরোজা বেগম, জিয়াউল হক কি? যা কি কি কি। আচ্ছা, এখন ঠিক আছে, ম্যাটার্স। ম্যাটার্স এটা দেখা যাচ্ছে এখানে, যে ম্যাটার্স। ম্যাটার্স এর বাংলা অর্থ কি? ম্যাটার্স এর যে ম্যাটার্স এর বাংলা অর্থ কি? ম্যাটার্স এর বাংলা অর্থ কি? ম্যাটার্সটাও সবাই লেখো ব্যাপার। হ্যাঁ, ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। এখন মেজার ওয়াট। এখন সবাই এখন আর আনসার দেওয়ার দরকার নাই। এখন মেজার একটু দেখো তো, বইটা দেখা যায়। মেজার ওয়াট ম্যাটার্স, এটা হলো একটা বই। এটা হলো একটা বই। এই যে একটা বিদেশি সুন্দর বই, শোভন দেখা যাচ্ছে? এই 400 পেজের একটা বই। হ্যাঁ, 300 পেজের। আর এই যে এই বইয়ের নাম হলো, এতক্ষণ এখানে দেখা যায় যে মেজার ওয়াট ম্যাটার্স। হোয়াট ম্যাটার। আর এখন আমার প্রশ্ন হলো, এই মেজার হোয়াট ম্যাটার্স, এই নামটার বাংলা অর্থ কি? এটা তো একটা বাক্য। এই নামটা একটা বাক্য হয়েছে। এই বাক্যটার বাংলা অর্থ কি? শোভন, বুঝছো তো? যে মেজার হোয়াট ম্যাটার্স, এই বাক্যটার বাংলা অর্থ কি? সবাই একটু চিন্তা করে। মানে এই নামটার পুরো মেজারও জানি, হোয়াটও জানি, ম্যাটার্স। খুব সহজ তিনটা শব্দ। তিনটা শব্দ দিয়ে একটা বইয়ের নাম। এই নামটার বাংলা অর্থ কি? দেখা যাচ্ছে যে এই নামটার বাংলা অর্থ, সবাই একটু তাড়াতাড়ি লেখো তো। এই পুরো নামটার বাংলা অর্থ মেজার হোয়াট ম্যাটার্স, এটার বাংলা অর্থ কি? মেজার হোয়াট ম্যাটার্স, এইটার বাংলা অর্থ কি? মেজার হোয়াট ম্যাটার্স। আচ্ছা, যেমন মোহাম্মদ রাকিব হাসান, কোন ব্যাপারে কি পরিমাণ পরিমাপ তা বুঝায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ তা মাপুন। আচ্ছা, যা গুরুত্বপূর্ণ কি? আচ্ছা, পরিমাপ। রেজওয়ান সাদাত, পরিমাপ করা কি ব্যাপার? আচ্ছা, রেজলভ করুন, যে ব্যাপারগুলো পরিমাপ করা যায়, যে ব্যাপারগুলো পরিমাপ করতে যা ঘটে পরিমাপ করো, বিষয়গুলো বুঝে নাও। যে আব্দুল্লাহ খান, বিষয়গুলো বুঝে নাও। পরিমাপের বিষয় কি? সালে মাহমুদ। হ্যাঁ, তারপরে ওমর ফারুক, ব্যাপারগুলো যা পরিমাপ করা যায়। তমিজউদ্দিন, পরিমাপের বস্তুগুলি কি? তারপরে হাবিবুর রহমান, যে এই ব্যাপার হওয়া, পরিমাপ করা। রফিকুল ইসলাম, পরিমাপ কি ব্যাপার? মোহাম্মদ রকিব হোসেন, কোন ব্যাপারে কি রকম পরিমাপ? যে নাইম আহমেদ, পরিমাপ কি বিষয়? শামীম ইয়াসিন, যা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দাও। বাকিবিল্লাহ, যে পদক্ষেপ পরিবর্তন ঘটায়। বাকিবিল্লাহ নাম হয় না, বেশিরভাগেরই বইয়ের নামটাই হচ্ছে না। তারপর আরেকজন লেখছো নাহিদুল ইসলাম নাহিদ, ব্যাপার কি? খুব সুন্দর। আমি আবারও বলতেছি, তোমরা যে ভুল করতেছো এইটার জন্য তুমি দায়ী না, দায়ী আমাদের পড়ালেখার সিস্টেম, ইংরেজির সিস্টেম। আমাদের দেশের ইংরেজি পড়াশোনাটা হয়ে গেছে গ্রামার, গ্রামার ফেইট, লকড ফেইট।
বিষয়টি কি বোঝায়? লক ফেথ বিষয়টি কি বোঝায়? এটাও ভুল উত্তর। ফারজানা আক্তার, প্লিজ। আচ্ছা, রাশেদ মারফি, যা ঘটে তা বিবেচনা করো। শেখ মেহেদী হাসান, পরিমাপের বিষয়টা কি? সবই ভুল। রেজাউল করিম, এখন আমি সলভ করে দিব? আচ্ছা, ঠিক আছে, আমার সাথে আমার ছেলেমেয়েরা আছে তো, বলতেছে সলভ করে দাও। আচ্ছা, এখন শুনো শোভন, এটা সলভ করি, তাই না? মানে তার আগে, সলভের আগে আমি আবারও বলতেছি, আমি 10 দিন 20 দিন 100 দিন ধরে পড়াইলাম, তাতেও ইংলিশ শেখা হবে না। আমি তোমাকে আজকে সঠিক পথ ধরাই দিচ্ছি, যেই পথ ধরে আগাইলে তুমি ইংলিশ আসলেই শিখতে পারবা, একটা কনফিডেন্স আসবে, একটা তৃপ্তি পাবা। ইংলিশ দেশি বিদেশি যে কোনো বই তোমার পড়তে ভালো লাগবে। আচ্ছা, এখন যেটা আমি প্রথমে ধরা দিই, শোভন দেখা যাচ্ছে এই যে এই বইয়ের নামটা, এই বইয়ের নামের অর্থটাই কিন্তু বেশিরভাগই তৃপ্তি সহকারে সাবলীল পাওয়া নাই, বেশিরভাগই একদম ভুল বলছো। অথচ নামের মধ্যে শোভন এখানে কোনো কঠিন শব্দ আছে? সবই হলো পরিচিত শব্দ। হ্যাঁ, পরিচিত শব্দ, পরিচিত শব্দ দিয়ে একটা বাক্য, এটা হলো বইয়ের নামটা। আচ্ছা, এখন বইয়ের নামই যদি বাঙালি না বুঝে, বাংলা অর্থ না বুঝে, তাহলে 300 পেজের বিদেশি একটা বই, এই বই পড়ে তাহলে তুমি কি জ্ঞান অর্জন করবা, কি বুঝবা? শোভন, বুঝতেছো তো আমার কথা? যে যে এই কারণেই আবারও বলতেছি, তোমরা অনেকেই কিন্তু বিবিএমবিএ, ল, ডাক্তারি, তারপর ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্ট পড়তেছো। আমি কিন্তু আমার বাংলাদেশের নারী নক্ষত্র ঘাটা হয়ে গেছে। তুমি যে ল পড়ছো, তুমি যে বিবিএমবিএ পড়ছো, আসলে হয়তো একটা সার্টিফিকেট পাইছো, কিন্তু তোমার বইয়ের বেশিরভাগই তুমি আসলে তৃপ্তি সহকারে বুঝো নাই। আবার তুমি যে বুঝো নাই, এইটাও বুঝো নাই। তুমি তো এতদিন মনে করছো বুঝছি, আসলে বুঝো নাই। মানে সবাই বুঝতেছো একটা। এখন আমি বুঝাই দেই, সবাই একটু লিখে নাও যে এই নামটার অর্থ। তার বুঝাচ্ছি, তারপর নামের অর্থ কি? মেজার। মেজার মানে কি? এখানে পরে বোঝা যাচ্ছে মেজার মানে হলো, মানে শুদ্ধ, একটু শুদ্ধ বাংলায় হলো পরিমাপ করো, ইকুয়াল টু বলা যায় মাপো। হ্যাঁ, মানে মেজার মানে মোটামুটি সবাই সঠিক লেখছিলা। মেজার মানে মাপা বা পরিমাপ করা। হ্যাঁ, আর পরিমাপ করা, যে মেজার মানে যে পরিমাপ করা। তাহলে হ্যাঁ, এটা তো একটা বাক্য, বাক্যের মধ্যে এটার পরিমাপ করা না ফয়সাল, এটা হলো পরিমাপ করো, পরিমাপ করো বা মাপো। এখন ওয়াট, ওয়াট মানে ওয়াট মানে বেশিরভাগই লেখছে শোভন, বেশিরভাগই লেখছে কি। কি না, ওয়াট মানে এখানে কি না, ওয়াট মানে এখানে কি? কয়েকজন সঠিক লেখছো। ওয়াট মানে হলো যেটা, ওয়াট মানে এখানে কি? যেটা। শোভন, এখানে ওয়াট মানে কি? যেটা। ওয়াট মানে কি? যেটা। আচ্ছা, তাহলে মাপো, মেজার। আর মেজারের উচ্চারণ এটা একটু শিখে রাখো, এটা তো অনেকে পড়ায়। মেজার, প্লেজার, যা যা যা, মেজার, 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 একটু ক্লাস করো। মেজার, হ্যাঁ। তো মেজার, মাপো, যেটা। আর সবাই বলে ম্যাটার্স মানে বিষয় বা ব্যাপার। এইখানে ম্যাটার্স মানে কি? ম্যাটার্স মানে যেটা, যেটা ম্যাটার্স মানে হলো গুরুত্বপূর্ণ হওয়া। হ্যাঁ, যেটা মাপো, যেটা গুরুত্বপূর্ণ হয়, যেটা গুরুত্বপূর্ণ হয়। ম্যাটার্স মানে এখানে হলো বিষয় না, ম্যাটার্স মানে হলো গুরুত্বপূর্ণ হওয়া। এখানে ম্যাটার্স মানে গুরুত্বপূর্ণ হওয়া। তাহলে মেজার মানে মাপো ওইটাকে, মাপো ওইটাকে, কোনটাকে? যেটা। মাপো যেটা গুরুত্বপূর্ণ হয়, যেটা গুরুত্ব আছে। যে মেজার হোয়াট ম্যাটার্স, মেজার হোয়াট ম্যাটার্স, মেজার হোয়াট ম্যাটার্স। হ্যাঁ শোভন, তাহলে আমরা কি শিখলাম? মেজার, মাপো কোনটাকে? যেটা। হোয়াট মানে কি এখানে? যেটা। মেজার হোয়াট, যেটা, যেটা কি গুরুত্বপূর্ণ হয় বা গুরুত্ব আছে। মানে গ্রামারের ভাষায় যে মেজার হলো মাপো, হোয়াট যেটা ম্যাটার্স, হোয়াট ইট ম্যাটার, যেমন আমরা চলি ইট ম্যাটার্স,
তার মানে ইট ইজ ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট, এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট না বলে ইট ম্যাটার্স, মানে ইম্পর্টেন্টের ভার্ব নাই, ফলে ওই নেটিভ স্পিকাররা তারা এটা ম্যাটার, ইট ম্যাটার্স, তো তার মানে গুরুত্ব আছে বা গুরুত্বপূর্ণ হওয়া ইত্যাদি। তাহলে মেজার করো, মাপো, মাপো কোনটাকে, যেটা গুরুত্বপূর্ণ, যে মাপো যেটা গুরুত্বপূর্ণ বা যেটার গুরুত্ব আছে। এখন শোভন, যে পরের কোশ্চেনে, আর এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে নাকি ক্যারিয়ার নিয়ে বা কোনো কিছু নিয়ে? যে হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আরেকটা, এখন শোভন একটু পড়ো তো সেন্টেন্সটা, ওকে, ইউএস ইকোনমিক, ইউএস একটু কাছে ওই যে হ্যাঁ, এবং এখানে আমি আরেকটা সেন্টেন্স, US economic rescue moves left the investors confused. এখানে হ্যাঁ পড়ো তারপরে। US economic rescue moves left the investors confused. হ্যাঁ, এখানে মুভস অর্থ কি? যে মুভস সরানো, না দূর করা, না নড়াচড়া করা, না উদ্দেশ্য, না পেছনে আসা, নাকি অন্য কোনো মিনিং? সবাই একটু চিন্তা করো, এটাও খুবই পরিচিত শব্দ, সবই পরিচিত শব্দ দিয়ে ওখানে দিছো তুমি, ওই যে ইসের মধ্যে স্ক্রিনে দিছো না, সবাই একটু চিন্তা করো বলতে কি বোঝানো হয়েছে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এটা একটু চেষ্টা করতে করতে আপনারা সবার কাছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের ক্যারিয়ার নিয়ে বা আপনাদের বিভিন্ন সাবজেক্ট চয়েস, তারপরে ক্যারিয়ার নিয়ে যে কোনো রিলেটেড কোয়েশ্চেন আজকে আপনারা করতে পারেন, এই ফাঁকে স্যার ওই কোয়েশ্চেনগুলোর আনসার করবেন। যে ইউএস ইকোনমিক রেস্কিউ মুভস লেফট দ্য ইনভেস্টার্স কনফিউজড। হ্যাঁ, কয়েকজন ওই যে একটু আগে যে বইটা দেখালাম, মানে মুভস এর অর্থ যার যেটা মনে হয় কমেন্ট বক্সে উত্তর দাও। মুভস মানে কারো মনে হইতে পারে সরানো, কারো দূর করা, কারো নড়াচড়া করা, কারো উদ্দেশ্য পেছনে আসা, বা যেইটাই, ওইটা কমেন্ট বক্সে লেখো। এই যে এই বইয়ের একটু যে এই বইটার, যে এই বইটার উত্তরে হ্যাঁ সমীর বা কে কয়েকজন সঠিক লেখছো মোটামুটি, আমি একদম ধরে ধরে মিলিয়ে মিলিয়ে ব্যাখ্যা করে দিলাম, এই জন্যই যাতে অন্যরা যারা পারো নাই ওরা যাতে এটা বুঝতে পারে যে কিভাবে চিন্তাটা করবে। নাহলে ধরাই দিচ্ছে, তোমরা যারা আসো কেউ কেউ হয়তো অনেক ভালো ইংলিশ পারো, বাংলাদেশে ইংলিশ ভালো পারে এরকম আমার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, আরো অনেকেই আছেন, কিন্তু আমি যেটা ধরাই দিচ্ছি, জানা এক জিনিস, জানানো আরেক জিনিস, এটাই অনেক অনেক। শোভন, বুঝতে পারবে এটা, যে জানা এক জিনিস, জানানো আরেক জিনিস। যে এইটা অক্সফোর্ডের প্রফেসর, হার্ভার্ডের প্রফেসর, আজকে আমি যে যদি ব্যাখ্যা করলাম, হার্ভার্ডের প্রফেসর, কেমব্রিজের প্রফেসর, ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ ট্রেনার, উনি কি এভাবে বুঝাবেন? শোভন, না স্যার, উনি কি এভাবে বুঝাবেন? হ্যাঁ শোভন, কি আমি গত 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টার মতো, গত 1 ঘন্টা যেভাবে বুঝালাম, এইভাবে কি ব্রিটিশ কাউন্সিলের টিচার পড়াবে? স্যার একটা বিষয় হচ্ছে স্যার, ভুলগুলোকে তো আমরা অনেকে এন্টারটেইন করি না, অনেকেই ধরেন ভুল করলে দেখা গেল ভুল করতেই দেই না, বা ভুল করলে ঝাড়ি, বা মানে ভুল করে যে আমরা শিখি, মানে ভুল করার যে মানসিকতা, যে আচ্ছা অনেকে লজ্জায় ভয়ে কিন্তু স্বীকারও করে না, ভুলও করে না, আবার ওই মুখস্থ করবে এইটার উপরে উদ্দেশ্য করে থাকে। এই জন্যই আমি এটা জিজ্ঞেস করে করে পড়াচ্ছি, যাতে তুমি সচেতন হও, তুমি তোমার তোমরা যারা শুনতেছো, যারা সিরিয়াস, একটু সচেতন, হ্যাঁ তুমি তো সিরিয়াসই, এইটা সচেতন হও, গত 13 বছর বা 17 বছর যেইভাবে শিখে আসছো, তুমি তো পারতেছো না, এইটা তুমি সচেতন হও। কেন গত 17 বছর 12 বছর তোমাকে এইভাবে পড়ানো হয় নাই? মোহাম্মদ রাকিব হোসেন, ক্যারিয়ারের একটা কোশ্চেন হলো, বিসিএস ক্যাডার হতে হলে কি এই ইংলিশে অনার্স থাকা লাগবে? না, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই হ্যাঁ বিসিএস, বা পাস কোর্স হলে মাস্টার্স লাগে, তাহলে বিসিএস ক্যাডার হওয়া যায়। এখন হ্যাঁ কেউ কেউ লেখছে দূর করা, উদ্দেশ্য, পদক্ষেপ, দূর করা, পদক্ষেপ, মুভ, তারপরে ই ই মানে পেছনে আসা, তামান্না। হ্যাঁ আচ্ছা, এখন এই সেন্টেন্সে যদি কেউ মনে করে ভিন্ন, এটা কিন্তু ভিন্নটা যদি কেউ মনে করে এটা লিখবেন, মানে ভিন্ন কিছু যদি উদ্দেশ্য, সরে আসা, দূর করা, পদক্ষেপ, হ্যাঁ সরে আসা, ফিরে আসা, হ্যাঁ তারপরে আচ্ছা, তারপরে হলো থ্যাংক ইউ, আচ্ছা ইত্যাদি, পেছনে আসা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি বিভিন্ন জন
তাইলে এখন সবাই একটু চিন্তা করো, এই যে মুভস মানে হ্যাঁ কেউ কেউ পদক্ষেপ, কেউ সরানো, দূর করা, উদ্দেশ্য হলো যে পিছনে। আচ্ছা, রেস্কিউ, রেস্কিউ মানে কি? সবাই একটু লেখো। রেস্কিউ, রেস্কিউ অর্থ কি? এটাও হ্যাঁ, রেস্কিউ অর্থ তো অনেকেরই জানা আছে। রেস্কিউ অর্থ, রেস্কিউর বাংলা অর্থ কি? রেস্কিউর বাংলা অর্থ কি? হ্যাঁ, কেউ কেউ লিখছো রেস্কিউ, রেস্কিউর বাংলা অর্থ কি? রেস্কিউর বাংলা অর্থ কেউ লিখছে মানে রেস্কিউর বাংলা অর্থ? হ্যাঁ, রেস্কিউ অর্থ হ্যাঁ উদ্ধার বা উদ্ধার করা। তারপরে আচ্ছা, আইএলটিএস করতে চাই, শুরুটা করব কিভাবে? হ্যাঁ, তুমি প্রথমে ওই যে আইএলটিএস করতে চাই শুরুটা করব কিভাবে, একটা হলো যে এই যে বাক্য বোঝার, আমি আজকে কয়েকটা দুই তিনটা বাক্য বোঝালাম। এই ধরনের বাক্য বোঝার ডিকশনারি যেগুলা, তার মানে আমি এই যে আমাদের কয়েকটা বই আছে বাক্য বোঝার, ওই বড় বড় বাক্য, ওগুলার ওই কয়েকটা তুমি প্রতিদিন অল্প অল্প করে পড়া শুরু করো। আর আমাদের ওই যে এই যে কেমব্রিজের কোন একটা বই নিয়ে তুমি একদিন বসো, নিজে নিজে আগে দেখো জিনিসটা কি। উদ্ধার, উদ্ধার, রেস্কিউ মানে উদ্ধার করা, হ্যাঁ ঠিক আছে। আর লেফট, লেফট মানে কি? সবাই একটু তাড়াতাড়ি লেফটের বাংলা অর্থ দাও। লেফট হ্যাঁ উদ্ধার করা, বাঁচানো, উদ্ধার করা। হ্যাঁ সুন্দর হয়েছে সবারই, উদ্ধার উদ্ধার। হ্যাঁ রেস্কিউ। সুমন মাহমুদ তুমি লিখছো ঝুঁকি, এইটাও অনেকে দেয় যে ঝুঁকি, হ্যাঁ ঝুঁকি, ঝুঁকি। রেস্কিউ হ্যাঁ ওইটা ঝুঁকি যেটা, দ্যাটস রিস্ক। এইটাই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে রিস্ক হলো ঝুঁকি, রেস্কিউ মানে ঝুঁকি না, রেস্কিউ মানে উদ্ধার করা। আচ্ছা, আর আচ্ছা এখন লেফট মানে কি? LEFT, লেফট, LEFT লেফট। যে ফোকাস সাইটিং নিয়ে ওটা আরেকদিন আলাপ করবো। পাভেল খান ফোকাস সাইটিং, ওটা আরো একটা বিস্তারিত ব্যাপার। হ্যাঁ, লেফট মানে কি? সুলতান খান চলে যাওয়া। তারপরে মোহাম্মদ সুমন বাম, লেফট মানে মোহাম্মদ সুমন বাম। সুমন, এটা তোমার ভালোর জন্য বলতেছি, তোমার আনসার দেখে আমি বুঝলাম তোমার কিন্তু ইংরেজিতে আরো অনেক বেশি দক্ষ হইতে হবে। তুমি লেখছিলা একটু আগে ঝুঁকি, এখন আবার লেখছো বাম। হ্যাঁ বামও হয়, কিন্তু এখানে কিন্তু বাম না। আচ্ছা, রক্ষা করা, পেছনে রেখেছিল, বাদ দেয়া বামে। আচ্ছা, তারপরে ত্যাগ করা, আচ্ছা তারপরে ত্যাগ করেছিল, রক্ষা করা বাকিটা। আচ্ছা এখন মোটামুটি আর কনফিউজ, মোটামুটি সবই পরিচিত শব্দ। ইউএস মানে আমেরিকা, আমেরিকান ইকোনমি অর্থনৈতিক। তারপরে কনফিউজড মানে কনফিউজড, হ্যাঁ অত বুদ্ধি বা গোলায় ফেলছে। আর ইনভেস্টর মানে বিনিয়োগকারী। তাইলে এইটা একটা বাক্য, বাক্য। এই বাক্যটার বাংলা অর্থ এখন শোভন একটু বলো সবাই যে এই বাক্যটার বাংলা অর্থ। আবারও বললে বাংলা ট্রান্সলেশনটা রাখো, যেহেতু সবাই একসময় চাকরির পরীক্ষা দিবা, বিসিএস দিবা, ব্যাংক জব দিবা, আইবিএ, এমবিএ, বিবিএ দিবা, বা বিদেশ যাবা, ঠিক আছে। এখন এটার বাংলা অর্থ লেখো, ট্রান্সলেশন, যেটা বলে ট্রান্সলেশন। সব চাকরির পরীক্ষায়, ভর্তি পরীক্ষা তো ট্রান্সলেশন। আর দেখি এইটার ট্রান্সলেশন সবাই লেখো, সবাই বাক্যটার বাংলা অর্থ লেখো। আমরা বেশি সময় না, বাক্যটার বাংলা অর্থ সবাই লেখো। না, এই বছরে কোনো সার্কুলার তো এখনো দেয় নাই। আর আলাদা আলাদা পয়েন্ট কত, এগুলা নিয়ে আরেকদিন আলাপ করব। হ্যাঁ, মেজবাত ত্যাগ করলো। এখন এই যে শোয়েব আহমেদ সোহরাব, 2.5 বছর সময় তোমার হাতে আছে, মোটামুটি ছাত্র ছিল, এই সময় কি প্রিপারেশন নিল? 2.5 বছর মানে তোমার যদি 30 বছরের আর মানে আড়াই থাকে, তুমি ইংলিশে অনেক বেশি জোর দাও, অনেক বেশি। আচ্ছা এখন পুরো বাক্যের অর্থ সবাই লেখো, পুরো ওই যে ইসে শোভন বাক্যটা, শোভন বাক্যটা স্ক্রিনে দাও, শোভন স্যার দিয়ে বাক্যটা দিয়েছি, স্যার স্ক্রিনে দিয়ে দিয়েছি। ইউএস ইকোনমিক লেফট ইনভেস্টর কনফিউজ অর্থ কি? মানে এই ইউএস ইকোনমিক রেস্কিউ মিলস মানে, এটা উচ্চ করো, ধরে ধরে উচ্চ করো যে ইউএস ইকোনমিক রেস্কিউ মানে স্ক্রিনে দাও শোভন পুরো বাক্যটার বাংলা অর্থ। স্ক্রিনে দিয়ে দিয়েছি। স্ক্রিনের মধ্যে দাও, যে সবাই একটু বাংলা অর্থটা চেষ্টা করো।
সবাই একটুটা বাংলা অর্থটা চেষ্টা করো, যে ইউএস ইকোনমিক রেস্কিউ মুভস মানে বাক্যটার বাংলা অর্থ কি? এই বাক্যটার বাংলা অর্থ সবাই একটু বাক্যটার বাংলা অর্থ। হ্যাঁ, ইউএস ইকোনমিক রেস্কিউ মুভস, এটার স্ক্রিনে এই বাক্যটার স্লেভড ইনভেস্টার্স ইউএস। হ্যাঁ, আজিজ মুরাদ, হ্যাঁ এইটাই আমি চাচ্ছিলাম, যে এইটাই সবাই দেয়, ইউএস অর্থনৈতিক পুনরুদ্ধার ইনভেস্টরদেরকে কনফিউজ থেকে সরিয়ে এনেছে। তার মানে সবাই অনেকে বলে যে হ্যাঁ কনফিউশন দূর করেছে, সরিয়ে এনেছে। খুব চমৎকার। যুক্তরাষ্ট্রীয় অর্থনৈতিক উদ্ধার মোনায়েম শাহরিয়া উদ্ধার গুলোর পদক্ষেপ সমূহ বিনিয়োগকারীদেরকে সন্দিহান করেছিল। হ্যাঁ, সন্দিহান করেছিল। আচ্ছা, এখন শামীম ইয়াসিন শাওন, তারপরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মুক্তির কার্য বিনিয়োগকারীদের দ্বিধান্বিত। হ্যাঁ, সুন্দর উত্তর। আচ্ছা, তারপরে হ্যাঁ, আমি ইংলিশে একদম পারি না, কি কি ধরনের বই, যেই বইয়ে অর্থ দিয়ে বাক্য বোঝানো আছে, এটাই হলো মূল কথা, বড় বড় বাক্য। আচ্ছা, বিনিয়োগকারী, হ্যাঁ আলাউদ্দিন আহমেদ, যে আমেরিকা পদক্ষেপ বিনিয়োগকারীদের বিভ্রান্ত। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, চিন্তাগ্রস্ত করেছে, দ্বিধাগ্রস্ত রেখেছিল। তো খুবই চিন্তিত অর্থনৈতিক পিছনে আমেরিকার অর্থনৈতিক পিছনে উদ্ধারে। হ্যাঁ, মোহাম্মদ রাকিব হোসেন, আমেরিকার অর্থনৈতিক পিছনে উদ্ধারের জন্য ইনভেস্টররা খুবই চিন্তিত। আমেরিকার অর্থনীতি রক্ষার পদক্ষেপ হ্যাঁ তদন্তকারীদের হয়রান করে ফেলেছে। দ্বিধাগ্রস্ত তদন্তকারীদের, না ওটা ইনভেস্টার। ইবনান মালিক, তোমারটা সুন্দর হয়েছে। তদন্তকারী হলো ইনভেস্টিগেটর, এটা হলো ইনভেস্টার। হ্যাঁ, আমেরিকার অর্থনীতি বিনিয়োগকারীরা পুনরুদ্ধার করেছে। হ্যাঁ, এখন আনসারটা তাড়াতাড়ি বলে দেই, তারপরে তোমাদের কষ্ট শেষ হবে ইনশাল্লাহ। এটা একটু লিখে ফেলো যাদের খাতাটাতে আছে। আমেরিকার আমেরিকার অর্থনৈতিক, এটা তো সোজা, আমেরিকার অর্থনৈতিক, হ্যাঁ রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধারের, আমেরিকার অর্থনৈতিক উদ্ধারের। আর অনেকেই সঠিক লেখছো, আমেরিকার অর্থনৈতিক উদ্ধারের পদক্ষেপগুলো, পদক্ষেপগুলো এখানে মুভস, মুভস মানে হলো পদক্ষেপগুলো। আমেরিকার অর্থনৈতিক উদ্ধারের পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের 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 দ্বিধায় ফেলে দিল, বিনিয়োগকারীদের দ্বিধায় ফেলে দিল। কেউ বেশিরভাগই বলে আমাদের ক্লাসে বা বিভিন্ন জায়গায়, তো এখানেও একজন যে বলে যে দ্বিধা দূর করিল, হ্যাঁ কিন্তু আসলে দ্বিধায় ফেলে দিল। আমেরিকার অর্থনৈতিক উদ্ধারের মুভস, মেইন হলো মুভস। মুভসটার অর্থটা একটু শিখে রাখো, এখানে পরে বোঝা যাচ্ছে। মুভস মানে পদক্ষেপগুলো, স্টেপস, পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের হ্যাঁ কি করলো, দ্বিধায় লেফট, হ্যাঁ ত্যাগ করলো, দ্বিধায় ত্যাগ করলো, তার মানে দ্বিধায় ফেলে দিল, দ্বিধায় ফেলে দিল। তো মেইন ব্যাপার, এবং আবারও খেয়াল করো, এইটা বোঝানোর জন্য আমি কিন্তু কোন, এটা অ্যাডজেক্টিভ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোন বিন্দু মাত্র গ্রামাটিক্যাল টার্ম I have not used any grammatical terms, কোন গ্রামাটিক্যাল টার্ম ইউজ করি নাই। আমি কি বলছি, বাংলা অর্থ দিয়ে বুঝাই দিচ্ছি। এবং এই যে মেইন হলো অর্থ, এবং আমি সবসময় আমাকেও বলছি বাংলা অর্থটা দিয়ে ছোটকাল থেকে শিখছি, এখনো ভালো লাগে অর্থ। আর এখন আরেকটা ধরাই দেই, যে মেইন হলো তুমি যদি অর্থ বুঝো, তুমি যদি যে অর্থ বুঝো, তোমার জন্য ইংলিশ শেখাটা ইট উইল বি মাচ ইজিয়ার।
অনেক সহজে অর্থ বুঝবে। তাহলে এবং আরেকটু বলে দেখি, কেউ কেউ বলে স্যার তাহলে আমি যখন আইএলটিএস করবো বা যে কোনো কিছু করব তাহলে সারাক্ষণ কি বাংলা চিন্তা করবো? আমি বলি না, whenever I read something in English I never think in বাংলা, আমি কোনো বাংলা চিন্তা করি না। তুমি, আমি যখন শিখতেছি, যখন শেখার সময় তুমি শিখবা বাংলা, যেহেতু আমাদের মূল হলো বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, মূলের সাথে সম্পর্ক রেখে অর্থ বুঝে তুমি শিখো। তারপরে যখন তুমি তখন অটোমেটিক্যালি পারবা। আমি আমার জীবনে আমি কিভাবে শিখছি এটাই বলতেছি, যাতে তুমি সঠিক গাইডেন্সটা পেয়ে যাও। আর এই জন্য একটু বলে দেই, এমন বই পড়তে হবে যেগুলাতে সব বাংলায় ব্যাখ্যা করা আছে, বড় বড় বাক্য, ছোট বাক্য, বাংলা অর্থ। তাইলে তোমার জন্য ভর্তি, চাকরি, যে কোনো পরীক্ষায়, এবং এটা আমাদের সব বই সেট করা আছে, যে আইএলটিএস এর জন্য এক সেট সব বই। এবং ওই যে শোভন স্যারও তো ক্লাস নেন, আমিও ইনশাল্লাহ অনলাইন পুরা কোর্স চালু করব, পেইড কোর্স, যাতে তোমার আসল যে এইভাবে তুমি শিখতে পারো, যেগুলো যাদের একটা হলো বই পড়তে হবে, যাদের বই পড়ার আগ্রহ, এবং যার একটু দিন ধরে যাদের বই পড়ার আগ্রহ নাই, তুমি বেশি আগাইতে পারবে না জীবনে, ওই একটা লেভেল পর্যন্ত আগিয়ে থেমে থাকবা। এবং মেইন, এবং জাস্ট আমি চাই তোমার উপকার হোক। এই যে একটা বই দেখা যাচ্ছে, বইটা দেখা যাওয়ার সাথে যে বইটা যে এই যে বইটা, যে এই বইটা, এই বই এবং এগুলোর নাম হলো, আমি বলি যে ট্রান্সলেশনারি, বাক্য বোঝার ডিকশনারি, তৃপ্তি সহ ইংরেজি বাক্য বোঝার। এখানে এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, একটা বাক্য বুঝাইতে পুরা পেজ আমি যে বুঝাইলাম। এইসব বই, এরকম কয়েকটা বই আমি বলি যে এইসব বই ঘরে বসে পড়লে তুই সারা জীবন ইউটিউবে, ফেসবুকে যত ইংলিশ শেখার চ্যানেল আছে সব চ্যানেল দেখলে যত ইংলিশ শিখবা, যে যত ইংলিশ শিখবা, এই এই বইগুলি পড়লে তার চেয়ে বেশি ইংলিশ শিখতে ফেলবা। কেন? এই যে আমি যেভাবে বাক্য বুঝাইলাম, কোন বইয়ে কি কোন ক্লাসে এইভাবে বুঝায়? তোমার লাইভ ক্লাস বাদ দাও, ইউটিউবের ক্লাস বাদ দাও, তোমার স্কুলের স্যার, কলেজের স্যার, ভার্সিটির স্যার এইভাবে বুঝাইছে? বুঝান নাই। তো এটা জাস্ট আমি ধরাই দিচ্ছি, তোমার যাতে সচেতন হও। আর বাকি আরো যাদের কোশ্চেন থাকলে এখানে কোশ্চেন করো, পরে ইনশাল্লাহ আমি আনসার দিব। আজকে যেহেতু শোভন অনেক সময়, এবং যারা বইয়ের জন্য যোগাযোগ করতে চাও, ওই যে আমার নামের পাশে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে, আমাদের সারা দেশে কিন্তু যারা একটু বুঝতেছে, গত 3 মাস ধরে বই পড়ে পড়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাকি আরো যাদের যা কোশ্চেন আইপিএ নিয়ে বা কি ফোকাস রাইটিং নিয়ে, এগুলা নিয়ে আমি আস্তে আস্তে সবই ভিন্ন ভিন্ন ক্লাস নিব, যাতে পুরো ব্যাপারগুলো বুঝে যাও। আর বাকি আমি ব্যস্ত থাকি সবসময় বই লেখাতে। এই গত 3 মাসে ইতিমধ্যে 3-4টা আরো নতুন ধরনের বই লেখা রেডি হচ্ছে, বিশেষ করে যে যাতে তুমি আরো একদম ইংলিশ, মানে এটা পুরো নতুন। একটু দিন ধরাই দেই শোভন, শোভন আর ওই যে ফার্নিচারটা বুঝাই দিব শোভন। স্যার ওই দিন আলোচনা করেছিলেন স্যার, ফার্নিচার, ওইটা তো স্যার আমি আর জীবনে ভুলবো না। ওই ফার্নিচার কেন আজকে বুঝা দেই ওরা, আজকে এরা তো অনেকে হয়তো আগের দিন ছিল না, ওটা বলে দেই নাকি? হ্যাঁ, যে জি স্যার। শর্টকাটে বলে তারপরে শেষ করে দেই। ফার্নিচার, এই যে সবাই আমরা স্কুল কলেজ মানে ভর্তি পরীক্ষা চাকরি করে লাগে, ফার্নিচার হলো কি সহজে সবাই আমরা শিখছি আনকাউন্টেবল। ফার্নিচার শব্দটা কি? আনকাউন্টেবল। হ্যাঁ ঠিকই আছে, আনকাউন্টেবল। এখন এটা কেন আনকাউন্টেবল, কিভাবে, এবং মানে সমস্যাটা হয়ে যায় যে পরীক্ষার জন্য আমরা একটা তালিকা শিখি, ট্রাফিক, ইনফরমেশন বা নিউজ, এগুলা অনেকগুলি ওয়ার্ড শিখি, মুখস্থ করি আমরা, যেগুলো হলো আনকাউন্টেবল। আর মুখস্থ না করেও কিভাবে শেখা যায় একটু খেয়াল করে শোনো। দেখি যে ফার্নিচার, ধরো আমরা যখন ফার্নিচারের দোকানে গেলে সবাই কি করে, যে দোকানে যে ধরো এই যে মিরপুরে আছে ফার্নিচার, অনেক দোকান, পান্থপথে ফার্নিচার মার্কেট। ফার্নিচারের মার্কেটে যে কেউ যদি বলে ভাই আমি একটা ফার্নিচার কিনবো, দোকানদার বলবে হ্যাঁ কি কিনতে চান? বলে ফার্নিচার। ভাই আপনি কি কিনতে চান? ফার্নিচার বলে তো কিছু নাই, হয় আপনাকে চেয়ার কিনতে হবে, নাহলে ড্রেসিং টেবিল, নাহলে শোকেস, নাহলে সোফা, নাহলে খাট, নাহলে আলমারি, কিছু একটা। তার মানে যেটা ধরা দিয়ে চাচ্ছি, ফার্নিচার মানে ফার্নিচার বলে কিন্তু কোনো আলাদা জিনিস দুনিয়ায় নাই। হ্যাঁ, এটা ওই সোফা, শোকেস,
হ্যাঁ, ডাইনিং টেবিল, আলমারি, এই খাট, এগুলার একটা এই ক্যাটাগরির জিনিসের নাম হলো ফার্নিচার। তো এইটার যেহেতু আলাদা কোনো দুনিয়ায় কোনো জিনিস নাই, এইটার নাই, এটার আছে কি আছে, টেবিল আছে, খাট আছে, এই আছে, সোফা আছে, ফার্নিচার বলে আই নিড মেনি ফার্নিচার্স, এটার হয় না। বা আবহমান কাল থেকে ব্রিটিশরা নেটিভরা বলে আসছে ওই ফার্নিচার যাই নিড সাম ফার্নিচার, তারপরে কি ফার্নিচার বলতে কি তখন খাট পালন দিত। এরকম ট্রাফিক, ট্রাফিক শব্দটাও আমরা বলি ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে, ভাই কিসের জ্যাম? ট্রাফিকের জ্যাম। ভাই ট্রাফিক মানে কি? রিক্সা না সাইকেল না পাঠাওয়ের মোটরসাইকেল দিয়ে জ্যাম, না গাড়ি না বাস? না ভাই ট্রাফিক, ট্রাফিক ভাই, ট্রাফিক বলে তো কিছু নাই। মানে আমি যেটা ধরা, তার মানে কি দুনিয়াতে ট্রাফিক বলে কোনো গাড়িও নাই, কোনো কিছু নাই। ট্রাফিক একটা ক্যাটাগরির নাম। ওই হোন্ডা, সাইকেল, রিক্সা, গাড়ি, বাস, ট্রাক সব মিলে ট্রাফিক। এরকম চট্টগ্রাম বন্দরে যখন পোর্টে পোর্টে মাঝে মাঝে ট্রাফিক বেড়ে যায়, তখন পোর্টের ক্ষেত্রে ট্রাফিক মানে কি জাহাজ। আবার এই যে আমরা যারা অনলাইনে ফেসবুক ইত্যাদি অনলাইনে ট্রাফিক বেশি, তার মানে ভিজিটার্স, ভিজিটার্স। তার মানে তো ট্রাফিক বলে দুনিয়াতে কোনো আলাদা জিনিস নেই। এই জন্য ট্রাফিকেরও ওই শেষে এটা এস হয় না, মানে ওইভাবেই চলে আসছে। ওই খেয়াল করো ইনফরমেশন, এরকম যতগুলি শব্দ, হ্যাঁ দেখো দোকানে গেলা ভাই বা একটা হাসপাতালে গেলা ভাই আমার কিছু ইনফরমেশন দরকার, হ্যাঁ ভাই বুঝলাম কি জানতে চান, ভাই কিছু ইনফরমেশন দরকার, ভাই ভাই কি জানতে চান, কি আপনি ওষুধের দাম না অপারেশন না ডাক্তারের নাম চান, কি চান? হ্যাঁ ভাই ইনফরমেশন দরকার। তো ইনফরমেশন বলে কোনো জিনিস নাই, সবকিছুর নাম হলো ইনফরমেশন। সেজন্য এগুলো আনকাউন্টেবল। তো এইভাবে চিন্তা করলে তোমার ওই অন্ধের মতো তালিকা মুখস্থ রাখতে হবে না, অটোমেটিক মনে রাখাটা সহজ হয়ে যাবে। তো এই যে এইভাবে ব্যাখ্যা করে আরেকটা বই লেখা হচ্ছে, আবার IELTS এর সিরি বিভিন্ন বই ইনশাল্লাহ। আমি কিন্তু গত 3 মাস ধরে ব্যস্ত এই লেখালেখি, যাতে আমি মুখে যা বলি, এই যে আমি পড়ালাম যা বলি, আমি ওইভাবে বই লিখি। মানে আমার মুখের কথাগুলি বইয়ে দিয়ে দিই, যত ব্যাখ্যা যা করি বইয়ে দিয়ে দিই, যা ফলে ওই বই বোঝার জন্য তোমাকে আর আমার কাছে আসা লাগবে, হ্যাঁ যে আলাদা করে আর আসা লাগবে না, বই পড়েই তুমি ঘরে বসে শিখতে পারবা। তো আজকে এমনিতে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে SMS করতে পারো, যে নির্দিষ্ট কোনো কোশ্চেন, তোমার ফোন নাম্বারটা SMS এ ঢুকিয়ে দিবা, তোমার প্রশ্ন আর তোমার এলাকার নাম লিখে, তাহলে তোমার জন্য আনসার দ্রুত পাওয়াটা সহজ হবে। আমার নাম্বার হলো 01819, 01819, সমুদ্র টাইপ করে দাও 202989, 01819, এবং আরেকটু ফাইনাল শর্টকাট, ইংলিশ ভালো পারলে কি লাভ, ঢাকা ভার্সিটির IB এর টিচারের চাকরিও ছেড়ে দেওয়া যায়। আমি ছিলাম ঢাকা ভার্সিটির IB এর টিচার, যেই IB এর নাম শুনলেই বাঙালি দূর থেকে সালাম দিয়ে বিদায় নেয়। আর বাংলাদেশে যে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা দেয় 30, 50, 70 হাজার, চাকরি পরীক্ষা 4 লাখ, 5 লাখ, 3 লাখ, অথচ IBA তে BPMD তে ভর্তি পরীক্ষা দেয় মাত্র 4-5 হাজার। কেন? ইংলিশের কারণে ভয় পায়, দূর IBA তে চেষ্টা করে লাভ নাই। যেই IBA তে ভর্তি হওয়ার চেষ্টাই ছাত্ররা করে না, আমার ছাত্র হওয়ার যোগ্যতাই নাই ঢাকা ভার্সিটি IBA, ওই IBA টিচারের চাকরি আমি ছেড়ে দিছি তোমার অনেকের জন্মের আগে, প্রায় 20 বছর আগে। হ্যাঁ কেন? আমি ইংলিশ পারি। এটা আমি বলার উদ্দেশ্য এটা, তুমি সচেতন হও, ইংলিশ ভালো পারলে চাকরি তোমার পিছনে দৌড়াবে। আর যারা এখন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারতেছো না, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা বা বিদেশ, তার মানে তোমার ইংলিশ নিয়ে সমস্যা আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো। আমাকে SMS করতে পারো 01819202989। তো শোভন, আমি শেষ করতেছি, তোমার যা যা বলে একটু বলে দাও। যে থ্যাংক ইউ সবাই, অনেক কষ্ট দিলাম, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো রাখুক। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং যা আমরা দেখতে পাচ্ছি যে আজকের সেশনটা আমাদের লাইফের জন্য একটা, আমি বলবো যে একটা বড় একটা ক্লাস ছিল এবং বড় সেশন ছিল। এবং আপনারা জানেন আমাদের সাইফুডস প্রেজেন্স এসো পড়তে বসি প্রতিদিন সন্ধে 7টা থেকে শুরু হয়, এখন 7টা 15 থেকে শুরু হবে নামাজের কারণে। সো প্রতিদিন সন্ধে 7টা থেকে 7টা 15 থেকে 8টা পর্যন্ত বা 8টা 15 পর্যন্ত আমরা এক্সটেন্ড করবো। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে যে স্যারকে আমি অনেক রিকোয়েস্ট করবো এবং আশা করি
আপনারা এরকম স্যারের আরো রিডিং ক্লাস চাচ্ছেন, তাহলে স্যারকে অনেক রিকোয়েস্ট করবো স্যার জন্য ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝেই আমাদের এই শোটাতে এসে ক্লাস নেন এবং আমাদেরকে রিডিং কিভাবে পড়বো, রিডিং এর টিপস টেকনিক্স এগুলো সম্পর্কে আমাদেরকে আরো বেশি শেখান এবং আরো বেশি জানান। এবং আপনাদের যদি রিডিং নিয়ে বা কোনো রকম কোনো বিষয় ইস্যুস নিয়ে অথবা এই যে কেরিয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদেরকে করতে পারেন, আমাদের এসো পড়তে বসি শোতে আমরা সেগুলো ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, এবং যারা মন্ত্রমুগ্ধের মতো একদম স্যারের সেশন করছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং পরবর্তী স্যারের রিডিং ক্লাসের জন্য অপেক্ষা করবেন। এবং আগামীকালকেই ঠিক সন্ধ্যে 7:15 আমাদের আবার স্পোকেনের ক্লাস শুরু হবে, এবং কিছুদিনের মধ্যে আরো কিছু ভেরিয়েশনস নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনাদের কোনো সাজেশন থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। একটা বিষয়, আজকে ঠিক 9টায় আমাদের জাসিম আনাম বাপ্পি স্যারের একটা আইএলস শো আছে, তিনি 9টায় শুরু করবেন। সো আপনারা যারা রিডিং, ওটা হচ্ছে আইএলস শোতে আজকে রিডিং কেমব্রিজ 15 থেকে পড়ানো হবে। সো আপনারা যারা আছেন সেই ক্লাসটাতে জয়েন দিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইফুরসের সাথে থাকবেন। ও লাস্ট বাট নট লিস্ট, সাইফুরস কিন্তু এখন অনলাইন কোর্স শুরু করেছেন, স্পোকেন রাইটিং, আইএলস, ফনেটিক্স। সো আপনাদের যার ঘরে বসে এখন সময়টা নষ্ট না করে আপনারা অনলাইন কোর্সগুলো করে ফেলেন, করে এবং ক্যারিয়ারে এগিয়ে থাকেন, ইংলিশ স্কিলটাকে এগিয়ে নিয়ে যান, আপনার লাইফটাকে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।